আচ্ছা দেখেন, আমরা ওই একটা টপিক বাদ বাদ রেখেছিলাম আর কি, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট করার সময় আসলে মানে আমি একটু হোয়াইট বোর্ড ওপেন করি। হোয়াইট বোর্ড ওপেন করি। আর্ন ভ্যালু থেকে কিন্তু 3টা থেকে 5টা প্রশ্ন আসবে পরীক্ষায়। ঠিক আছে, 3টা থেকে 5টা প্রশ্ন আর্ন ভ্যালু থেকে আসবে। তো এটা নট নেসেসারি ম্যাথমেটিক্স আসবে ডাইরেক্টলি, বরঞ্চ কনসেপ্টটার উপর প্রশ্ন আসবে আর কি। অঙ্ক না করে আপনি আনসার দিতে পারবেন যদি কনসেপ্ট বুঝতে পারেন আর কি। তো আমি এখন ওই যে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো সময় লাগবে আর্ন ভ্যালুটা বোঝানোর জন্য। তো সবাই একটু ফোকাস থাকি এবং আমি খুব একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাবো, সেটা বুঝলেই আসলে হয়ে যাবে। আর আমাদের প্রেজেন্টেশন স্লাইডে বেশ আছে, স্টুডেন্ট ম্যানুয়ালও আছে এবং বেশ পিছনের দিকে এক্সারসাইজও আছে সুন্দর। সো ওগুলো করলে আমার মনে হয় কনফিডেন্স চলে আসবে। আর আর্ন ভ্যালু থেকে অবশ্যই একটা বা দুইটা হট স্পট টাইপ প্রশ্ন আসবে, মানে আপনার গ্রাফ দিবে, গ্রাফে আপনাকে পয়েন্ট আউট করতে হবে, হট স্পট, এটা অবশ্যই আসবে একটা। তো আমার মনে আছে না, আমরা কস্ট চ্যাপ্টারে পড়েছিলাম কিন্তু এস কার্ভ, কারো মনে আছে এস কার্ভ? এস কার্ভ কাকে বলে, কোনটা এস কার্ভ আমাদের কারো মনে আছে? আমরা অনেক লম্বা ক্লাস নিচ্ছি তো অনেক ভুলে গেছি। সো আমরা এটা পড়ছিলাম প্ল্যান এন্ড ম্যানেজ কস্ট চ্যাপ্টারে, যেটা আসলে আমাদের লেসন 2 তে ছিল, তাই না? লেসন 2 তে ছিল, টপিক বোধহয় সি অথবা ডি। ঠিক আছে, যেটা পিএম বকের 7 চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 7 পিএম বকের। ওকে, সো কস্ট চ্যাপ্টারে কিন্তু আমরা যখন কস্ট বেসলাইন তৈরি করেছিলাম তখন কি করছিলাম আমরা, এদিকে ছিল এস এর মতো আকৃতি হয় ওইটা কি? হ্যাঁ ওইটা কি ভাই, ওই যে কস্টটা অনেকটা এস আকৃতির হয়, মানে প্ল্যান ভার্সেস হ্যাঁ কস্ট? এস আকৃতি হয়, রাইট। হ্যাঁ, আমরা এক্স অ্যাক্সিসে টাইম রাখি, প্রজেক্টের টাইম লাইফ, আর এদিকে রাখি হচ্ছে কিউমুলেটিভ কস্ট। কিউমুলেটিভ কস্ট, যে টাকাটা খরচ করতেছি আমরা, এবং এটা যদি আমরা ড্র করি তাহলে জেনারেলি এরকম আকার ধারণ করে আর কি। শুরুতে কস্ট কম থাকে, ধীরে ধীরে কস্ট বাড়তে থাকে এবং শেষে গিয়ে আবার কস্ট কমে যায়। ঠিক আছে, সো এটা স্বাভাবিক, প্রজেক্টের শুরুতে তো আসলে কস্ট বেশি খরচ হয় না, যখন এক্সিকিউশনে থাকি, এটা আসলে এক্সিকিউশন, তখন সবচেয়ে কস্ট পিক করে আর কি, আবার ক্লোজিং এর দিকে আবার কস্টটা কমতে থাকে। সেই যে এস এর মতো দেখা, এটাকে আমরা কস্ট বেসলাইন বলি বা কি বলি, এস কার্ভ বলি। ঠিক আছে, তো আমরা আজকে আর্ন ভ্যালুতে দেখবো যে আসলে কিভাবে এস কার্ভটার সাথে কি সম্পর্ক আছে। সো আর্ন ভ্যালু বোঝার জন্য একটা জিনিস আমরা মনে রাখি, আর্ন ভ্যালু শব্দটা কোথা থেকে আসলো, কি বলতেছি আমি, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, ইভিএম। এটা কারেক্ট নামও বলা হয় আর্ন ভ্যালু অ্যানালাইসিস। সো এটা মানে হচ্ছে, শব্দটা কি বলতেছে, আর্নড ভ্যালু। তার মানে আপনি যখন এই আলোচনাটা করব আমরা, তখন আসলে বুঝতে হবে আর্ন ভ্যালু মানে হচ্ছে স্পন্সর। ধরেন আপনাকে প্রজেক্ট দেওয়া হয়েছে $2 মিলিয়ন একটা প্রজেক্ট, সো এবং 2 বছরের একটা প্রজেক্ট, সে $20 মিলিয়ন একটা প্রজেক্ট। আচ্ছা, বোধহয় নয়েজ একটু সাউন্ড আসছে। আচ্ছা দেখেন, তাহলে স্পন্সরের ক্যাপ আমাকে পড়তে হবে মাথায়, কিংবা আমাকে স্পন্সরের শু পড়তে হবে, কিংবা চশমা চেঞ্জ করে স্পন্সরের চশমা পড়তে হবে। হ্যাঁ তুষার, কিছু বলতে স্যার? আচ্ছা, বুঝতে পারছি, মানে আমাদেরকে স্পন্সরের চশমা পড়তে হবে, পড়ে দেখতে হবে আমাকে কাজ দেওয়া হয়েছে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, যে $2 মিলিয়ন একটা প্রজেক্ট, 1 ইয়ার লাগবে। এখন সে 6 মাস পার হয়ে গেছে এবং আমি অলরেডি সে 800K ইউএসডি খরচ করে ফেলেছি। এখন আমাকে স্পন্সর ডেকে জিজ্ঞাসা করলো যে আমি যে তোমাকে 800K দিলাম, তুমি 6 মাস কাটায় ফেললা, তুমি আমার জন্য হাউ মাচ ভ্যালু হ্যাভ ইউ ক্রিয়েটেড ফর মি, হাউ মাচ ভ্যালু হ্যাভ ইউ ক্রিয়েটেড ফর মি, তুমি আমার জন্য কি পরিমাণে ভ্যালু ক্রিয়েট করছো। মনে আছে প্রজেক্ট কেন করি আমরা? ভ্যালু ক্রিয়েশনের জন্য। তাহলে অ্যাট এনি টাইম আমাকে স্পন্সর জিজ্ঞাসা করতে পারে যে আমি এত টাকা খরচ করলাম, এত সময় কোটি কেটে গেল, তাহলে কি ভ্যালু আমাকে দিলা তুমি। সেখান থেকে আসলে শব্দটা আসছে আর্ন ভ্যালু। ঠিক আছে, আর্ন ভ্যালু, তার মানে আমি কতটুক ভ্যালু আর্ন করলাম, যে টাকা খরচ করলাম, সেখান থেকে আসলে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। সো আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট একটা চমৎকার টুল। গ্যান্ট চার্ট বা অন্য প্রোগ্রেস মেজার করার জন্য যে টুলগুলো ইউজ করি, সেগুলো হয় শিডিউল প্রোগ্রেস মেজার করে, কিংবা স্কোর, কিংবা কস্ট, এরকম।
মানে ডিসক্রিট। এটা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট এমন একটা অ্যানালাইসিস সিস্টেম এবং একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা দিয়ে আমরা তিনটা স্কোপ, টাইম, কস্ট, যেটা মেইন তিনটা বেস লাইন। কস্টের সাথে মানে কি রিসোর্সও আছে, তাই না? কস্ট মানে রিসোর্স। সো এই তিনটা মেইন বেস লাইনকে আমরা একই সাথে মেজার করতে পারি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এটা সব প্রজেক্ট ম্যানেজমেন্টের বইয়ে মানে খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়, অনেকেই ইউজ করে, স্পেশালি এস কার্ভ ইউজ করে অনেকে, যেখানে প্ল্যান কস্টটা থাকে, তারপরে অ্যাকচুয়াল কস্ট থাকে, হ্যাঁ, তারপর আর্ন ভ্যালু থাকে। এটা অনেকেই প্রজেক্টে ইউজ করে। বাংলাদেশে ইউজ খুব কম দেখা যায়, কিন্তু বাইরে অনেক এটা ইউজ করে, মানে আপনার প্রজেক্টের প্রোগ্রেস মেজার করার জন্য, এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, ফিজিক্যাল প্রোগ্রেস দুইটি একসাথে মেজার করা যায়। সো লেটস সি কিভাবে সেটা। সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে দেখেন, দেখা যাচ্ছে চারটা দেওয়াল। আমাদের একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যেটার চারটা দেওয়াল পেইন্ট করতে চাই আমরা। খুবই ছোট একটা প্রজেক্ট নিয়ে কনসিডার করতেছি আমরা। এটা বুঝলেই আপনি যে কোনো প্রজেক্টই আর্ন ভ্যালুকে অ্যাপ্লাই করতে পারবেন। সো চারটা দেওয়াল আমাদেরকে পেইন্ট করতে হবে, এবং আমরা প্ল্যান করতেছি প্ল্যানিং স্টেজে যে আমাদের প্রতিটা দেওয়াল প্ল্যান করতে $50 লাগবে, এবং এক একটা দেওয়াল পেইন্ট করতে আমাদের 1 ডে লাগবে, ঠিক আছে? তাহলে একটু আমাকে বলেন, 1 ডে লাগবে, তাহলে এখন তো বলেন দেখি আমাদের প্রজেক্টটা শেষ হতে কয়দিন লাগবে? 4 দিন। 4 ডেজ, তাই না? 4 দিন সময় লাগবে। আর কত টাকা লাগবে? $200 লাগবে, ঠিক আছে? সবাই এটা ক্লিয়ার আছে? আমরা প্ল্যান করেছি যে একটা দেওয়াল করতে $50 লাগবে এবং একদিন করে লাগবে, তাহলে আমাদের $200 এবং 4 দিন লাগবে। তাহলে এটা কি আসলে? এটা আমাদের কস্ট বেস লাইন, যে আমাদের প্রজেক্টটা শেষ করতে আমাদের বাজেট হচ্ছে $200। আর আমাদের শিডিউল কি? আমাদের প্ল্যান শিডিউল কোনটা? শিডিউল মানে কি, যেটা আমরা বলতেছি যে শিডিউল বেস লাইন, সেটা হচ্ছে 4 ডেজ, রাইট? সো আমাদের শিডিউল হচ্ছে, প্ল্যান শিডিউল হচ্ছে 4 ডেজ, ঠিক আছে? আর স্কোপ কি? স্কোপ হচ্ছে চারটা দেওয়াল পেইন্ট করতে হবে। দেখেন তিনটা জিনিসই কিন্তু আমরা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা একটু ক্লিয়ার করে দেই, এবং আমি একটু টেক্সট দিচ্ছি। আচ্ছা, এই তো টেক্সট, ওকে। তাহলে দেখেন, এই যে আমরা এটাকে আমরা চারটা ভেরিয়েবল আছে, আর্ন ভ্যালু বলছি যে ম্যাথমেটিক্যাল টুল, এবং এখানে চারটা ভেরিয়েবল কে ইউজ করা হয়, এবং প্রায় 13টার মতো ফর্মুলা আছে, ঠিক আছে? 13টা ফর্মুলা আছে, কিন্তু বেজ অন জাস্ট 4 ভেরিয়েবলস। তো চারটা ভেরিয়েবল, যে কোনো যদি সিনারিও আসে, প্রথমে আপনাকে বের করতে হবে চারটা ভেরিয়েবল। ওই চারটা ভেরিয়েবল যদি কারেক্টলি বের করতে পারেন, তাহলে আপনার এরপরে 13টা ফর্মুলা চারটা ভেরিয়েবলের উপরেই, তাহলে আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন, ঠিক আছে? সো তার মধ্যে প্রথম ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে বিএসসি। বিএসসি মানে হচ্ছে বাজেট এট কমপ্লিশন। তার মানে আমার প্রজেক্টের বাজেট কত? তাহলে আমাদের এই প্রজেক্টের বাজেট কত? প্রজেক্টটা শেষ করতে কত টাকা লাগবে? $200, ঠিক আছে? আর আমাদের সবাই এটা বুঝতে পারছি না? বাজেট এট কমপ্লিশন $200। আচ্ছা, এখন আসেন আমরা প্রজেক্টের সেকেন্ড ডেতে আছি। এই সময় আপনাকে এসে আপনার কন্ট্রাক্টর বললো যে আমরা কয়েকটা আপনাকে ইনফরমেশন দিল, ওয়ার্ক পারফরমেন্স ডেটা দিল। 1 নম্বর ডেটা দিল যে আমরা প্রজেক্টটার 3টা দেওয়াল পেইন্ট করে ফেলেছি, 3টা ওয়ালস, 3 ওয়ালস। 1 নম্বর তথ্য। সেকেন্ড ওয়ার্ক পারফরমেন্স ডেটা হচ্ছে আমাদের $120 খরচ হয়ে গেছে, ঠিক আছে? সেকেন্ড ডে কখন বললো? সেকেন্ড ডে কাজ শেষে। তার মানে আপনাদের প্রজেক্টে কয়দিন কেটে গেছে? 4 দিনের মধ্যে 2 দিন কেটে গেছে, তাই না? সবাই একটু কথা বললেন, কারণ এখানে অঙ্ক তো একটু কথা দরকার আছে। আচ্ছা, ওকে। তাহলে বলেন তো আমাদের এই যে সেকেন্ড ডেতে আমাদের অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে? অ্যাকচুয়াল কস্ট গেছে $100, না $120। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি খরচ হয়ে গেছে, যেটা আমাদেরকে একদম ফিল্ড থেকে বললো যে $120 আমরা খরচ করে ফেলেছি। আচ্ছা, এরপরে আসেন প্ল্যান ভ্যালু। আমাদের আসলে সেকেন্ড ডেতে আমাদের প্ল্যান কি ভ্যালু ছিল? প্ল্যান মানে আমরা কি প্ল্যান করছিলাম যে সেকেন্ড ডেতে কত টাকা খরচ করব আমরা? $100।
ঠিক আছে, আমরা প্ল্যান করছিলাম যে আমরা $100 খরচ করব। আচ্ছা, এখন আসে আর্ন ভ্যালু। আমরা কি পরিমাণ ভ্যালু আর্ন করছি? আর্ন ভ্যালু মানে হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমরা যে কাজটা পারফর্ম করছি, স্কোপের যতটুকু ডেলিভারি দিছি ওটা করতে কত টাকা খরচ হয়েছে আমাদের, হ্যাঁ, কত টাকা খরচ হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে আর্ন ভ্যালু। তাহলে আর্ন ভ্যালু কত হয়েছে এখানে? 100। আর্ন ভ্যালু হচ্ছে 150। দেখেন আর্ন ভ্যালু কিন্তু 150, মানে অ্যাকচুয়ালি আমরা আসলে 3টা দেওয়াল পেন করে ফেলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3টে। হ্যাঁ, তাহলে একটা দেওয়াল পেন করতে 50 লাগে, তাহলে আসলে আমরা $150 ভ্যালু অলরেডি সেকেন্ডেতে আর্ন করে ফেলছি। বুঝতে পারছেন? এটাকে যদি আমি একটু এইভাবে লিখি ফর্মুলা আকারে, তাহলে আরেকটু মনে থাকবে, এবং আপনাদের ইয়াতেও আছে, এটা আমাদের স্লাইডেও আছে, এটা স্টুডেন্ট ম্যানুয়াল আছে। বিএসসি ইনটু অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট। দেখেন তো, ঠিক আছে? তাহলে পাচ্ছি না আমরা বিএসসি কত আমাদের? 200। বিএসসি হচ্ছে আমাদের 200 ইনটু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পার্সেন্টেজ কমপ্লিট কত হয়েছে? টোটাল 4টা দেওয়াল, তার মধ্যে 3টা হয়েছে 75% কিংবা 4:4। তাহলে কত হবে? তাহলে 150। হ্যাঁ, ফলে আপনার যখন আমরা তো একটা ছোট স্যাম্পল নিয়েছি, এক্সাম্পল নিয়েছি, কিন্তু আপনার পরীক্ষাতে বড় বড় ফিগার থাকবে, তো তখন আসলে আপনি এভাবে চোখে চোখে বা মুখে মুখে করতে পারবেন না, ক্যালকুলেটর আপনার হয়তো ইউজ করতে হতে পারে। সো তখন আপনি আসলে এই ফর্মুলাটা মনে রাখবেন, এই যেটা। ক্যালকুলেটর কি পারমিটেড ভাইয়া? না, ক্যালকুলেটর আসলে যে ইয়াতে থাকবে, ফর্মের মধ্যে উপরে টপে থাকবে, ক্লিক করলেই এটা ওপেন হবে। ওকে ওকে। হ্যাঁ, সো ওটা বিল্ট ইন থাকে আর কি। আচ্ছা, এরপরে প্ল্যান ভ্যালুর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিএসসি ইনটু হচ্ছে প্ল্যান্ড পার্সেন্টেজ অফ কমপ্লিট। তাহলে খেয়াল করেন, আমাদের সেকেন্ডে পার হয়ে গেছে, তাহলে প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট হওয়ার কথা কত ছিল? 50%। হ্যাঁ, 50%। 4টার মধ্যে 2টা দেওয়া হওয়ার কথা, বা 50% হওয়ার কথা, মানে আমরা এটা প্ল্যান করছিলাম শুরুতে। তাহলে সেটাই কিন্তু আমাদেরকে দিচ্ছে হচ্ছে $100। ঠিক আছে? তাহলে এই 4টা ভ্যালু যে আমি এখানে দেখালাম, এই 4টা ভ্যালু যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, যে কোনো সিনিয়রে আসুক, আপনার প্রথম ক্লাস হচ্ছে 4টা ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করা। এবং এটা যদি ঠিক করে আইডেন্টিফাই করতে পারেন, এরপরে আমরা দেখবো যে এর উপর বেস করে উই ক্যান টেক ডিসিশন, যে আসলে আমরা প্রজেক্টে মানে কস্টের অ্যাঙ্গেলে, কস্টের পার্সপেক্টিভে বা শিডিউলের পার্সপেক্টিভে, স্কোপের পার্সপেক্টিভে আমরা কেমন কি অবস্থায় আছি। যেমন এটার উপর বেস করে এখন যদি আমরা প্রথম ফর্মুলাটা দেখি আর্ন ভ্যালু। হ্যাঁ, প্রথম ফর্মুলাটা হচ্ছে কস্ট ভেরিয়েন্স, সিভি। যে এই অবস্থায় এখানে ডেটা রেটটা খুব ইম্পর্টেন্ট। ডেটা রেট মানে যে ডেটে আমরা স্ট্যাটাস নিচ্ছি প্রজেক্টের, আমরা কবে নিচ্ছি? সেকেন্ডেতে। সেকেন্ড ডে শেষে আমাদের যে ডেটা, এই ডেটা রেট বা স্ট্যাটাস ডেটস, এটা কিন্তু বলা থাকবে, ঠিক আছে? কারণ এটার উপর বেস করে কিন্তু আপনার ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। সো এখানে এই সেকেন্ড ডে শেষে আমাদের কস্ট ভেরিয়েন্স কত? এটার ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। ঠিক আছে? তাহলে আমরা কত আর্ন করছি? 150। আর কত খরচ করছি? 120। তার মানে আমাদের কত পজিটিভ কত আসছে? $30। হ্যাঁ, এখান থেকে কি ডিসিশন পাচ্ছি আমরা? দেখেন, অনেক ডিসিশন পাচ্ছি যে যদি পজিটিভ হয় তার মানে কি টাকা, আমরা মানে পারফরমেন্স আমাদের ভালো, কস্ট পারফরমেন্স অনেক ভালো আমাদের, আমাদের টাকা বেঁচে যাওয়ার একটা চান্স আছে, পজিটিভ আছি আমরা। যদি আমাদের সিনারিওটা নেগেটিভ হতো, যদি অ্যাকচুয়াল কস্ট বেশি হয়ে যেত, তাহলে কি হতো? নেগেটিভ আসতো। এই জিনিসটা মনে রাখি যে যদি পজিটিভ কোনো ভ্যালু আসে কস্ট ভেরিয়েন্স, দ্যাট ইজ মানে গুড, তাই না? ঠিক আছে? আর যদি নেগেটিভ আসতো তাহলে ব্যাড, পারফরমেন্স ব্যাড, ইন টার্মস অফ কস্ট আমাদের পারফরমেন্স ব্যাড। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে আসেন, আর যদি জিরো হয় তাহলে কি হতো বলেন তো? যদি জিরো হয়, জিরো মানে আমরা তার মানে প্ল্যান ওয়াইজ যেটা প্রি প্ল্যান করা হয়েছে সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী আমরা আছি। ঠিক আছে? এখানে কখন জিরো হতো? যদি আসলে সেকেন্ড ডেতে যদি 2টা দেয়াল হয়ে যেত। হ্যাঁ, 2টা দেওয়াল হয়ে যেত, যে আমরা আর্ন করছি, হ্যাঁ, খরচও 100-র বেশি না হইতো, হ্যাঁ, তাহলে আমরা পেতাম, তাহলে জিরো পেতাম। তাহলে জিরো মানে যদি বুঝি, তার মানে কি আমরা অ্যাজ পার প্ল্যান আছি, কস্টের
ভেরিয়েন্সে বা কস্টের পারফরমেন্সে। এরপর যদি এটাকে আমাকে সিপিআই বলি, সিপিআই হচ্ছে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। আমরা দেখতে চাই, আমরা বললাম যে আমরা ভালো করতেছি, কিন্তু কিরকম ভালো করতেছি, ইন্ডেক্সটা কি, সেটার ফর্মুলা হচ্ছে সেম। দেখেন, এটা ফর্মুলা মনে রাখারও কিন্তু একটা সুন্দর নিয়ম আছে, আমি সেভাবে যাচ্ছি। আগে আমরা কি করছি, ভেরিয়েন্স মানে মাইনাস করা, আর ইন্ডেক্স মানে হচ্ছে ভাগ করা একই জিনিসকে। তাহলে 150 ডিভাইডেড বাই 120, তাহলে কত হচ্ছে 1.25 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 1.25। তার মানে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায় যে আমরা 1 টাকায় বেটার পারফরমেন্স বেটার, এবং মেইন যদি যেটা মেইন হচ্ছে আমরা 1 টাকায় $1.25 কাজ করে ফেলতেছি। ঠিক আছে, 1 টাকায়, হ্যাঁ, $1 $1.25 কাজ করে ফেলতেছি আমরা, এমন পারফরমেন্স করতেছি আর কি। তার মানে চিন্তা করেন, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি গুড না ব্যাড? গ্রেটার দেন 1 গুড, স্মলার দেন 1 ব্যাড। ব্যাড। আর যদি আমাদের কি হবে, যদি সিপিআই 1 হয় তাহলে কি হবে, সিপিআই ইকুয়াল টু 1। we are as per the plan. হ্যাঁ, অ্যাজ পার প্ল্যান আছি আমরা, কস্টের রেসপেক্টে, লস রেসপেক্টে। আচ্ছা, এরপরে আসি, এটা আমরা কস্টের পিকচার পেলাম এখান থেকে, এবং প্রতিটা বেজ অন হোয়াট, ফিজিক্যাল প্রোগ্রেসের উপরে কিন্তু। এরপরে শিডিউল ভেরিয়েন্সে আসে, যে শিডিউলের কি অবস্থা আমাদের। শিডিউল ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে প্ল্যান ভ্যালু। তাহলে দেখেন তো আমাদের কি অবস্থা, 150 মাইনাস প্ল্যান ভ্যালু কত অ্যাজ অফ নাও, 50। 100 ঠিক আছে, 50 মানে কি আসলে একটু বলেন তো, যদি আমরা সময়ে বলি তাহলে 50 মানে কি? 50 মানে 1 ডে। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু 1 ডে এর মতো কাজ আগে আছি। দেখছেন আমরা কিভাবে পিকচারটা পাচ্ছি, এই নাম্বার দেখে কিন্তু বোঝা যাবে যে আসলে কি অবস্থা আমাদের। নাম্বারই বলে দিবে যে আমাদের পারফরমেন্স কি, আর কোনো দিকে তাকাইতে হবে না। অনেকে প্রজেক্টে শুধু সিপিআই এবং এসপিআই মেনটেন করে, তাহলে মানে প্রজেক্ট কন্ট্রোল হয়ে যায়। দেখেন, এখানে যদি পজিটিভ হয় তাহলে কি গুড, রাইট? যদি নেগেটিভ পাই আমরা শিডিউল তাহলে কি হবে, ব্যাড। আর যদি 0 হয় তাহলে অ্যাজ পার শিডিউল। এরপর আসে এসপিআই। এসপিআই হচ্ছে একই জিনিস, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই প্ল্যান ভ্যালু। তাহলে ওটা কি হবে, 150 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত হয়, 1.5। তার মানে কি, যে আমরা একদিনের 1.5 দিনের কাজ করতেছি, এমন ভাবে আমরা কাজ করতেছি, আমাদের প্রোডাক্টিভিটি এত হাই যে আমরা একদিনের 1.5 দিনের কাজ শেষ করে ফেলতেছি। সো এসপিআই গ্রেটার দেন 1 ইজ গুড, স্মলার দেন 1 ইজ ব্যাড, এবং এসপিআই ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি, as per the plan. হ্যাঁ, অ্যাজ পার দ্য শিডিউল প্ল্যান। ঠিক আছে, এখন আরো কয়েকটা ফর্মুলা আমরা দেখবো। যেমন একটা ফর্মুলা হচ্ছে, এটাকে বলা হয় ভিএসি একটা ফর্মুলা, একটা হচ্ছে ইএসি, আর একটা কি ESC মানে কি ভাইয়া? আমি ইয়াটা তো ভুলে গেলাম, আমি একটু দেখি তাইলে ওটা। ESC হচ্ছে এস্টিমেট টু কমপ্লিট। হ্যাঁ, এস্টিমেট এট কমপ্লিশন, আর ভিএস হচ্ছে ভেরিয়েন্স এট কমপ্লিশন। কিন্তু আমি আরেকটা ইয়া খুঁজতেছি ফর্মুলা। ভাই একজন আউটসাইডার ঢুকছিল, সালাউদ্দিন নাম, উনি থ্যাংক ইউ বলে চলেও গেছে। আচ্ছা, ঠিক আছে। আর ভাই আমি প্রথমে কিছুই শুনতে পাচ্ছিলাম না, পরে ল্যাপটপ চেঞ্জ করার পরে এখন শুনতে পাচ্ছি একটু আগে থেকে। হ্যাঁ, এই যে আমরা, হ্যাঁ, সিপিআই দেখলাম, ইএসসি, হ্যাঁ, এস্টিমেট এট কমপ্লিশন, রাইট। ঠিক আছে, আমি লিখছিলাম ঠিকই, কিন্তু ভুলে গেছি। আচ্ছা, এস্টিমেট এট কমপ্লিশন, যে ভিএসসি টা কি? হ্যাঁ, ভিএসসি হচ্ছে ভেরিয়েন্স এট কমপ্লিশন। ভেরিয়েন্স এট কমপ্লিশন এগুলো সব আছে। হ্যাঁ, এটা তো বইতে পাচ্ছি না ভিএসসি টা। আচ্ছা আচ্ছা, এটা আপনি স্টুডেন্ট ম্যানুয়ালে হয়তো আছে, মানে প্রেজেন্টেশন স্লাইডের সব ডিটেইল নিয়ে আসেন, বা পিএম বকে আছে আর কি। না, স্টুডেন্ট ম্যানুয়ালি আমি দেখতেছি, স্টুডেন্ট ম্যানুয়ালে এই ভিএসসি টা আছে, সরি ইএসসি টা আছে। ঠিক আছে, ওটা দেখেন, এটা আসলে আমাদেরকে মেইনলি পিএম বক থেকে করতে হবে, কারণ পিএম বকে অনেক ডিটেইল আছে।
আর এখানে একটু সংক্ষিপ্ত আছে। তাহলে ইএসসি মানে হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন, যেটার ইকুয়েশন হচ্ছে বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। এস্টিমেট অ্যাট কমপ্লিশন মানে আজকে যে অবস্থা আমাদের ডেটা ডেটে, সেই অবস্থায় যদি আমরা পারফর্ম করতে থাকি তাহলে আসলে আমাদের এস্টিমেট অ্যাট কমপ্লিশন, আমাদের বাজেটটা কত মানে টোটাল বাজেটটা কত হবে এখন এই অবস্থায়। তাহলে আমাদের প্ল্যান শুরুতে বাজেট ছিল, বেসলাইন ছিল $200, আর এখন আমাদের পারফরমেন্স হচ্ছে 1.25। এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 160। তার মানে আমরা যেভাবে আগাচ্ছি শিডিউল এবং কস্টের এক পার্সপেক্টিভে, তার মানে $100 যদি আমাদের $160 কিন্তু আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্ল্যান ছিল 200, আর এখন আমরা দেখছি যে $160 টাকা খরচ শেষ হয়ে যাবে আর কি। আর একটা ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে ভিএসি, ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন। তার মানে এই ডাটা ডেটে আমাদের প্ল্যানের সাথে এখনকার ভেরিয়েন্সটা কি, সেটা হচ্ছে ভিএসি মাইনাস হচ্ছে ইএসি। তার মানে $200 মাইনাস হচ্ছে $160, পজিটিভ 40। তার মানে কি এই $40 বেঁচে যাওয়ার চান্স আছে আজকের ডেট পর্যন্ত যে পারফরমেন্স আমাদের। যদি আমরা একটা নেগেটিভ সিনারিও নিতাম, যে ধরেন আজকে সেকেন্ড ডে হয়ে গেছে, একটা দেওয়াল হয়েছে, তাহলে কিন্তু এই সবকিছু নেগেটিভ আসতো, এটা আমরা নেগেটিভ পেতাম সামথিং। তার মানে কি নেগেটিভ পাওয়া মানে আমরা পারফরমেন্স খারাপ করছি, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কাজ পারফরমেন্স বাড়াতে হবে, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা বাজেট লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ভিএসি। এরপরে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, ইটিসি। ইটিসি মানে আজকের ডেটে যে আমরা সিনারিওতে পাচ্ছি, তাহলে এই সিনারিওতে আমাদের কত এডিশনাল টাকা লাগবে এস্টিমেট টু কমপ্লিট, প্রজেক্টটাকে শেষ করার জন্য। এডিশনাল টাকা লাগবে মানে কি, আমাদের নতুন বাজেট হয়েছে ইএসসি পারফরমেন্সের কারণে, এবং অলরেডি আমরা খরচ করছি কত অ্যাকচুয়াল কস্ট 120 অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্টটা বাদ দিয়ে এখন পর্যন্ত যেটা খরচ হয়েছে, তার মানে এটা। আর যদি আমাদের এডিশনাল $40 আমাদেরকে দেয়, তাহলে উই আর ডান, তাহলে আমরা প্রজেক্টটা ক্লোজ করতে পারবো। ঠিক আছে, সো দেখেন এই যে আমরা কয়েকটা ফর্মুলা দেখলাম, এবং ফর্মুলাগুলো যদি একটু এইভাবে সিরিয়ালি লেখেন, আপনাদের কিন্তু ওই যে ইয়া দিবে, ওই যে কি বলে, আপনারা যদি সেন্টারে পরীক্ষা দেন তাহলে আপনাকে কিন্তু ওই যে বোর্ড দিবে বা সাদা কাগজ দিবে, সেখানে আপনি ফর্মুলাগুলো লিখে রাখতে পারেন মনে রাখার জন্য। কারণ যে যখন যারা একটু ম্যাথে ভয় পায় বা হ্যাঁ, তাদের দেখবেন যে ওই পরীক্ষা শুরু হয়ে গেলে টেনশন, দেখবেন যে ফর্মুলা সব হারিয়ে যায়, ফর্মুলা একটা মনে থাকে না। সো এই জন্য মাথা ঠিক রেখে শুরুতেই আপনি এটা লিখে রাখতে পারেন, কারণ এখান থেকে নর্মালি 3টা থেকে 5টা প্রশ্ন আসে। এখন আপনার সবসময় ম্যাথ আসবে এরকম না, আপনাকে এখন আমাকে একটু কথা বলেন এরকম, যে আমি যদি এরকম বলি যে এখন একটা প্রজেক্টের সিপিআই ইকুয়াল টু 1.2, আর ওই সেম প্রজেক্টটার এসপিআই হচ্ছে 0.89। হ্যাঁ, এখন আপনাকে বললো 4টা অপশন দিল, এ অপশন হচ্ছে হ্যাঁ ওভার বাজেট, হ্যাঁ ওভার বাজেট, বুঝতে পারছেন, আন্ডার, ওভার বাজেট, ওভার শিডিউল। 2 নম্বর দিল আন্ডার বাজেট, ওভার শিডিউল, এরকম 4টা অপশন দিল। কি বলবেন, এটা অ্যানসার কি হবে আসলে? আন্ডার বাজেট, আন্ডার শিডিউল। না না, আন্ডার বাজেট ওভার স্কেডিউল, বি না? না না, শিডিউলের চেয়ে কম টাইমে আন্ডার বাজেট, আন্ডার স্কেডিউল। দেখেন সিপি আমরা জোরসে এসপিআই তো কম, এসপিআই কম মানে তো খারাপ, ওয়ানের নিচে মানে তো খারাপ, তার খারাপ মানে মানে আমরা তো কষ্ট এটা করতেছি। ওভার বাজেট আন্ডার শিডিউল। না, ওভার বাজেট না, আন্ডার বাজেট, ওভার স্কেডিউল, ওভার স্কেডিউল। হ্যাঁ, মানে বাজেট আমাদের কন্ট্রোলে আছে কিন্তু আন্ডার বাজেট না, বাজেটে হ্যাঁ আন্ডার বাজেট, ওভার স্কেডিউল, ওভার শিডিউল হয়ে যাচ্ছে কিন্তু আমরা। জি ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখন বেশি আসে, আপনি আসলে ইন্টারপ্রেট করতে পারেন কিনা, কারণ প্রজেক্ট ম্যানেজার আপনার তো এই ক্যালকুলেশন আসলে আপনার দায়িত্ব না, দেখা যাবে অন্য লোকজন আছে যারা এগুলো ক্যালকুলেশন করবে, বা আপনি যদি সফটওয়্যার ইউজ করেন, মাইক্রোসফট প্রজেক্ট বা এই ধরনের যদি কোনো সফটওয়্যার ইউজ করেন, তাহলে আপনি ডেটা দিলে অটোমেটিকলি রেজাল্টগুলো চলে আসবে অটোমেটিকলি। সো আপনার ইন্টারপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইন্টারপ্রেট করতে পারছেন কিনা যে আপনার প্রজেক্টের প্রোগ্রেস কি।
দেখেন আপনি কোনো কিছু দরকার নেই, একটা প্রজেক্টে যদি দিন শেষে আপনি শুধু এই দুইটা ভেরিয়েবল ক্যালকুলেট করেন বা উইকলি বা মান্থলি, তাহলে পেয়ে যাচ্ছেন না সিনারিও যে আমাদের কস্টের অবস্থা কি, শিডিউলের অবস্থা কি। তার মানে কি, তার মানে আমাদের ফিজিক্যাল প্রোগ্রেসও প্রবলেম হচ্ছে, তাই না? যখন এরকম পাবেন তার মানে কি ফিজিক্যাল প্রোগ্রেসও গোলমাল লাগতেছে। সো আপনি কিন্তু খুবই সহজে প্রজেক্ট কন্ট্রোল করতে পারবেন, মানে নাম্বারটা যদি বুঝতে পারেন। সো এই হচ্ছে কয়েকটা ফর্মুলা। এর বাইরে কিন্তু আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টিসিপিআই। আমি এটা একটু সেভ করে রাখছি। রেজা ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। রেজা ভাই মাইক্রোসফট প্রজেক্টে কি এই টার্মগুলোই থাকে? মানে আমি যদি বের করতে চাই কোন একটা ডাটা, ও কি এভাবেই সিপিআই শো করবে, এসপিআই হ্যাঁ সিপিআই? হ্যাঁ, সেম একটা আছে, কিন্তু এইখানে একটু আচ্ছা পার্থক্য আছে। প্ল্যান ভ্যালুকে ওরা তিনটা শব্দ ইউজ করে, মানে ডাইরেক্টলি। তারপর এখনো প্ল্যান ভ্যালু লেখে দেখছি, এই যেরকম বাজেটেড কস্ট, ওয়ার্ক পারফর্ম, এরকম দেখে আর কি। বিসিডব্লিউপি এই চারটার জন্য, এই তিনটার জন্য স্পেশালি। অ্যাকচুয়াল কস্টের জন্য এরকম আছে বাজেটেড কস্ট, ওয়ার্ক পারফর্ম, এটা হচ্ছে আর্ন ভ্যালু আসলে। আর বাজেটেড কস্ট সবগুলো কিন্তু বাজেটেড কস্টের উপরে। ওয়ার্ক তার একটা আছে প্ল্যান, প্ল্যান যেটা করছে তার এরকম বিসি দিয়ে আছে আর কি। এটা আবার পাশে এটাও লেখা আছে, মোস্ট প্রবলি আমি দেখছিলাম যে লেখা আছে, পাবেন। এবং একটা যে টেবিল আছে আর কি, ওখানে আর্ন ভ্যালু অ্যানালাইসিস টেবিল আছে, দুইটা টেবিল আছে। ওই টেবিলে গেলে আপনি সব কলমগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে, আমি এটা জানি না স্টুডেন্ট ম্যানুয়ালে দিয়েছে কিনা, তাহলে আসলে পিএমব্যাক থেকে পড়াতে হবে হয়তো। স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, সেটার নাম হচ্ছে টিসিপিআই। হ্যাঁ, টিসিপিআই, টোটাল কস্ট টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স, এরকম একটা ফর্মুলা ভাই আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে না থাকলে কি এটা পড়া দরকার আছে? আমার মনে হয় পড়া দরকার আছে, কারণ এটা তো বাদ দেওয়া যাবে না। এখানে আসলে ওটাকে নিয়ে আসতে হবে, কারণ ওইটা আসলে আরেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট। টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স মানে আপনার আসলে এখন থেকে আমার পারফরম্যান্স ইন্ডেক্সটা কেমন হওয়া দরকার। এতক্ষণ আমরা বললাম কত বাজেট হওয়া লাগবে, এটা আমরা জানতে চাচ্ছি পারফরম্যান্স ইন্ডেক্সটা কত থাকা দরকার আমাদের। যদি আমরা খারাপ করি তাহলে কিরকম থাকা দরকার, ভালো করলে কিরকম হওয়া উচিত। টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স, টিসিপিআই। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এই যে হোয়াইট বোর্ডে এখন আছে, এই যে আমরা যে জিনিসটা দেখলাম এতক্ষণ, হ্যাঁ, এটা কোথায় গেল? আচ্ছা দেখেন, আমরা যদি আমাদের এই সিনারিওতে আমরা যদি গ্রাফ আঁকি, ওই যে স্কার্ভ, হ্যাঁ, গ্রাফ আঁকি, তাহলে দেখেন তো একটু খেয়াল করেন আমরা এটা কোথায় আছি। আমরা এদিকে যদি কিউমুলেটিভ কস্ট হয়, আমি এরকম দিচ্ছি, এদিকে হচ্ছে আমাদের কি ডে, 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে। এটা এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়, একটা বা দুইটা হটস্পট বা আপনার গ্রাফ দিয়ে আপনাকে ডিসিশন নিতে বলবে যেটা কি অবস্থা আছে, প্রোগ্রেসটা কি প্রজেক্টের। সো এখানে আমাদের কি লিখতেছি দেখেন, এটা হচ্ছে $50, এটা $100, রাইট, এটা 150, আর এটা হচ্ছে $200। আর 4 দিনে এটা হচ্ছে 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডেজ। ঠিক আছে, এখন আমরা এখানে আসলে তিনটা কার্ভ আঁকতে চাই। কি কি কার্ভ? একটা হচ্ছে আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু এবং অ্যাকচুয়াল কস্ট। সেকেন্ড ডেতে আমরা কোথায় আছি প্রজেক্টে? সেকেন্ড ডেতে আছি। তাহলে আমরা যদি প্ল্যান ভ্যালুটা আঁকতে চাই, তাহলে কি হবে? প্ল্যান ভ্যালুটা আমরা কি করছিলাম যে প্রতিদিন কি হবে, $50 খরচ হবে, রাইট? তাহলে সেকেন্ড ডেতে $100 খরচ হবে, রাইট? এই যে এখানে দিচ্ছি আমি। থার্ড ডেতে $150 খরচ হবে। আর ফোর্থ ডেতে, এই যে ফোর্থ ডে, থার্ড ডেতে একটু ইয়ে হয়ে গেল, সরে গেল। আচ্ছা সরি, দেখেন আমরা এই যে থার্ড ডেতে কোথায় হবে, এখানে হবে। আর ফোর্থ ডেতে হচ্ছে এত। তাহলে প্ল্যান ভ্যালুটা কি, আমরা কি প্ল্যান করছিলাম যে আমাদের এইভাবে যাবে, ঠিক আছে, প্রতিদিন আমরা $50 করে খরচ করব। এটা কি তাহলে আমাদের প্ল্যান ভ্যালু। আর আমরা কবে নিচ্ছি, ডেটা ডেট কবে আমাদের, সেকেন্ড ডে। তাহলে আমাদের এটা কিন্তু স্ট্যাটাস ডেট বা ডেটা ডেট, এটা হচ্ছে আমাদের ডেটা ডেট। তাহলে এই দিনে আমাদের অ্যাকচুয়াল কস্টের কি অবস্থা বলুন তো?
120 120, তার মানে কোথায় যাবে? এই যে এই জায়গাটা দেখ যাবে, তাই না? এই বরাবর 120। তাহলে আমরা একটা গ্রাফ আঁকতেছি, আমি কানেক্ট করতেছি 120, ঠিক আছে? এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আর্নড অ্যাকচুয়াল কস্ট, এটা ঠিক আছে, অ্যাকচুয়াল কস্ট। আচ্ছা, এরপরে আসেন আর্ন ভ্যালু। আর্ন ভ্যালু সেকেন্ডেতে আমরা কত পাইছি? 150। 150 তার মানে কোথায় যাবে সেকেন্ডে? এই যে এখানে, এই যে এখানে যাবে। তাহলে আমি যদি এটা একটু মুছে দেই, নাহলে আঁকা যাচ্ছে না। এখানে যদি আমরা একটু অন্য কালার ইউজ করি, সে এটা ইউজ করলাম। হ্যাঁ, করে যদি আমরা ড্র করি, মানে এটা এখানে যাচ্ছে, ঠিক আছে? এটা এটা বোধহয় এইখানে যাবে, এই নিচেরটা। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমাদের এটা হচ্ছে 100, এটা হচ্ছে 120, আর এটা কত? 150। উপরটা হচ্ছে আর্ন ভ্যালু, নিচেরটা প্ল্যান ভ্যালু, আর মাঝখানটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, ঠিক আছে? এখন এখন দেখেন এই গ্রাফ থেকে অনেক সময় গ্রাফ একে বলবে যে তোমার এই যে এই ডেটে, এই স্ট্যাটাস ডেটে তোমার প্রজেক্টের স্ট্যাটাস কি। তাহলে একটু খেয়াল করেন, হ্যাঁ, সবই কিন্তু যখনই আর্ন ভ্যালু সবার উপরে থাকবে, এই দুইটা বারের উপরে যদি আর্ন ভ্যালু থাকে সবার উপরে, তাহলে আমরা কি আছি বলেন তো? পজিটিভ। সবগুলোতে পজিটিভ। আমরা আমাদের এসপিআই এবং সিপিআই দুইটাই ভালো, আমাদের শিডিউলেও আমরা হ্যাঁ আছি ঠিক অবস্থায়, এবং কস্টে আমরা ঠিক অবস্থায় আছি। শেয়ার বাজারে প্রচুর প্রফিট মানে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে খেয়াল করেন, তাহলে এখানে যে আর্ন ভ্যালু, একটু খেয়াল করেন, একটু আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এটা আসলে কি? কস্ট ভেরিয়েন্স, তাই না? আরেকটা কি ছিল? শিডিউল ভেরিয়েন্স। সেটা কি ছিল? আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু, সেটা হচ্ছে শিডিউল ভেরিয়েন্স, ঠিক আছে? সো আপনার যদি ফর্মুলাটা মনে থাকে, বা আপনার যদি এটাও মনে থাকে যে আসলে আর্ন ভ্যালু অলওয়েজ কি মাইনাস হচ্ছে কি অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কস্ট ভেরিয়েন্স, আর আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু হচ্ছে শিডিউল ভেরিয়েন্স। সো আর্ন ভ্যালু যদি পজিটিভ থাকে, বেশি থাকে গ্রাফে যেটা আমরা দেখছি, তাহলে আসলে পজিটিভ সিনারিওতে আছি আমরা প্রজেক্টে, বুঝতে পারছি? সো এটা আমরা রাখি, পরীক্ষায় কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এবার আমি এটা একটু হোয়াইট বোর্ডটা ক্লোজ করে দেই, এবং আমরা দেখেন তো আমাদের এইখানে একটু আমাকে বলেন, এখানে আমাদের একটা ছিল গ্রাফ ছিল, এই যে দেখেন একটা গ্রাফ আছে এখানে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের এই যে স্ট্যাটাস ডেট হচ্ছে এই যে এই সময়। ভাই স্ক্রিন শেয়ার করেন নাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি না। অলরাইট, স্ক্রিন দেখা যাচ্ছে। শহীদুল ভাই কিভাবে দেখলো? আমি দেখি নাই। না, উনি দেখতে পাচ্ছেন না বলছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে বলেন যে কি অবস্থা আমাদের প্রজেক্টের, আমাদের এই যে ডেটা রেটে। প্রজেক্টের অবস্থা ভ্যালু ডে থেকে খুবই খারাপ। আর্ন ভ্যালু কম মানে সব খারাপ। আর্ন ভ্যালু কম, হ্যাঁ। এই ডে পর্যন্ত অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ, তার মানে লাস্টের ডেট যদি হয় আমাদের, আমরা যদি দেখি যে লাস্টের সবচেয়ে কম। ডেট, তাহলে এইটা যদি আমরা ধরি, তাই না, এই যে এই জায়গাটা যদি ধরি, তাহলে কি হবে এই অবস্থায়? এখানে কিন্তু প্ল্যান ভ্যালু সবার উপরে চলে গেছে না? জি জি। খারাপ খারাপ। তারপরে অ্যাকচুয়াল কস্ট এইটা, আর এখানে কি অবস্থা? আর্ন ভ্যালু সব লাস্টে, আর্ন ভ্যালু যখন সব লাস্টে আসবে, তার মানে কস্ট শিডিউল দুই দিকেই প্রজেক্টটা সব ফেল। খারাপ অবস্থায় আছে আর কি, জি ঠিক আছে? সো আপনাকে কিন্তু পয়েন্ট দিতে পারে যে এই পয়েন্টে কি অবস্থা, যেমন এই জায়গায় কি অবস্থা, আবার এই জায়গায় কি অবস্থা দিতে পারে, আবার এই জায়গাটাতে কি অবস্থা আপনার। হ্যাঁ, সো আপনাকে কিন্তু সিনারি দিয়ে বলতে পারে যে আপনার কোন জায়গায় কি অবস্থা। সো আমরা যদি জাস্ট মনে বুঝতে পারি, আমি যেটা এর আগে দেখালাম, তাহলে আপনার যে সিনারি আসবে কেন পরীক্ষায় আপনি পারবেন। এটা কিন্তু একটা আসবেই পরীক্ষায়, হ্যাঁ, স্পেশালি হটস্পট কিংবা এমনি গ্রাফ দিয়ে আপনাকে আনসার করতে বলতে পারে। অলরাইট, সো ঠিক আছে, আমরা এখন আমাদের আজকের সিলেবাসে যাই।
আর এটা আসলে বেস্ট হয় আপনাদের আর্ন ভ্যালুটা ইয়া থেকে পড়ে নাও। স্টুডেন্ট ম্যানুয়ালও বেশ সুন্দর আছে এবং স্টুডেন্ট ম্যানুয়াল এক্সারসাইজগুলো একটু করবেন আজকে, তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওখানে দুই একটা ভালো এক্সারসাইজ আছে। আর পিএম বকটা আসলে পড়তে হবে। পিএম বকে কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলো দেখবেন যে ওই ছবিগুলো দিয়ে দিতে পারে, যেটা আমরা আসলে এখানে পড়ছি, কস্ট চ্যাপ্টারে পড়ছি। কস্ট চ্যাপ্টারে একটা ছবি ছিল কস্ট বেস লাইনে, সেখানে দেখবেন যে আমরা দেখাচ্ছিলাম বোধহয় যে আমরা দেখাচ্ছিলাম যে কন্টিনজেন্সি রিজার্ভ দিয়ে হচ্ছে না, ম্যানেজমেন্ট রিজার্ভ রাখতেছে আমাদের। খেয়াল আছে কিনা আপনাদের? একটা গ্রাফ দেখাচ্ছিলাম স্কার, তো সেখানে কিন্তু ওই গ্রাফটা দিয়েও দেখাতে পারে যে এখানে প্রজেক্টের কি অবস্থা। সো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে নো ইস্যুস। টিসিপিআইটা আমি পড়ালাম না, আপনারা পড়ে নিয়েন। আর যদি কোথাও আমরা আটকে যাই তাহলে আমরা পরে হয়তো জিজ্ঞাসা করবো, আর না হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখতে পারি ওটা। আচ্ছা, আজকে আমরা যে মডিউলটা শুরু করলাম এটা লাস্ট মডিউল, কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড। এখানে 5টা টপিক আছে এবং কত পার্সেন্ট কোশ্চেন আসবে এখান থেকে মনে আছে সবার? এই লাস্ট মডিউল থেকে 8%। হ্যাঁ, 8% প্রশ্ন কিন্তু আমরা পাবো। 8% মানে কত? 8 ইন্টু যদি 180টা প্রশ্ন হয় 1.8 কয়টা প্রশ্ন হয়? অ্যারাউন্ড 23%, সরি 27% এর মতো। সাব পার্সেন্টেজ না, কত কয়টা প্রশ্ন হয় আর কি? 8%। 180টা প্রশ্ন তো 1.8 বলতেছি আমি, 180টা প্রশ্ন, তার মানে 8 থেকে 8%। মানে 16 তো 14টার মতো আসবে হয়তো। হ্যাঁ 14.4। 14টার মতো প্রশ্ন আসবে এখান থেকে। কিন্তু ডিফিকাল্ট পার্টটা একটু খেয়াল করেন, আমাদের 3টা ডোমেইনে এক্সাম কিন্তু। প্রসেস একটা হচ্ছে পিপল, প্রসেস, একটা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। পিপলে হচ্ছে আমাদের 42, এটাতে হচ্ছে 50, যেখানে আমরা আসলে দুইটা টপিক পড়ছি, লেসন 3 এবং 4, না লেসন 2 এবং 3, লেসন 2 and 3। আর পিপল পড়ছে হচ্ছে লেসন 1 এবং লেসন 4। 4। ঠিক আছে, আর এটা কিন্তু একটাই লেসন। তার মানে 8% কোশ্চেনে মাত্র 14টা প্রশ্ন আসবে। এটা আমরা সবাই জানি যে প্রতিটা ডোমেইনে কিন্তু আপনাকে পাস করতে হবে। ঠিক আছে, প্রতিটা ডোমেইনই পাস করতে হবে কিন্তু। সো এখানে কিন্তু আপনারা মাত্র 14টা প্রশ্ন পাবেন পরীক্ষায়। তার মানে এখানে যদি পাস মার্ক আমরা ধরি 70%, তাহলে কত হবে এটা ইনটু 70%, 0.7, 9 পয়েন্ট সামথিং হয় না? 9.8 9.8, তার মানে আপনাকে 10টা প্রশ্ন এখানে কারেক্ট করতে হবে। এখানে কিন্তু খুব একটা রিস্ক আছে কিন্তু এখানে, বুঝতে পারছি? সো আপনি এগুলো হয়তো ঠিক আছে, এখানে অনেক প্রশ্ন, কিন্তু এখানে মাত্র 14টা প্রশ্ন, তার মধ্যে অবশ্যই 10টা কারেক্ট করতে হবে। আপনি কিন্তু জানবেন না যে কোনটা বিজনেস এনভায়রনমেন্টের, কোনটা পিপলের, কোনটা প্রসেসের। হয়তো আপনি কিছু বুঝতে পারবেন, কিন্তু এই যে আপনাকে এটা আসলে ডিফিকাল্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। ফলে এখানে যাতে আমরা ভালো মতো আসলে পড়ালেখা করি। আর এখানে যে 5টা টপিক আছে, 5টা টপিকের মধ্যে আজকে আমি তিনটা কভার করার চেষ্টা করব, যদি আমি ইয়াতে বেশি টাইম খরচ করে ফেললাম, লেটস সি। এই 3টা পড়াবো আর কি আজকে। evaluate and deliver project benefits and value, evaluate and address internal and external business environment, আর হচ্ছে সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। এখানে আমি দেখেন যে ম্যাপিং এর মধ্যে বলেছিলাম, এগুলো কিন্তু আমরা পড়ছি এই ফার্স্ট চ্যাপ্টারে। আমরা যখন পিএমবকের প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম আমরা ক্লাসের শুরুর দিকে, একদম ক্লাস নম্বর 1 অথবা 2-তে। তো তখন কিন্তু আমরা পিএমবকে বিজনেস বেনিফিট, বিজনেস ভ্যালু, তারপর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, এসব নিয়ে আলোচনা করছিলাম। তো সেইটাই এখানে ডিটেল আছে। তো ওগুলো আমরা অলরেডি কভার করছি। পিএমবকের 1 নম্বর চ্যাপ্টারের কিছু কিছু টপিক এখানে আছে। আর এই যে এই বাকি দুইটা চ্যাপ্টার আসলে পিএমবকের চ্যাপ্টার নম্বর 2, পিএমবকের চ্যাপ্টার নম্বর 2। ঠিক আছে, বিজনেস এনভায়রনমেন্ট। হ্যাঁ, বিজনেস মানে এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস অপারেটস। ওপে এনভায়রনমেন্টাল, রাইট। সো এই দুইটা হচ্ছে আমাদের আসলে চ্যাপ্টার নম্বর 2 পিএমবকের, আর এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 1। এর সাথে কিছু এডিশনাল টপিক আছে, স্পেশালি অ্যাজাইল থেকে অনেক জিনিস আসছে এখানে। আর এই যে আমাদের এ আর ই টপিক, যেটা ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এটা আসলে একদম নতুন টপিক। এর আগে কমপ্লায়েন্স নিয়ে খুব অল্প কথা ছিল, এখন নতুন টপিক বলা যাবে না, কারণ এটার সাথে আসলে কোয়ালিটি আছে, কিউএ এবং কিউসি, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কন্ট্রোল কোয়ালিটি,
কোয়ালিটি কন্ট্রোল, এই দুইটা প্রসেস যেটা আমরা প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটিতে পড়ছিলাম তার কিছু অংশ কিন্তু এখানে আছে এবং অনেক বড় অংশ এখানে আছে কোয়ালিটি চ্যাপ্টারের। আবার লাস্টে যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এটাও কিন্তু আমাদের আগে পিএমবকে কোয়ালিটি চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার, সেটাতে কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে কথা ছিল। সেই দুইটা চ্যাপ্টারের সাথে কিন্তু কোয়ালিটি চ্যাপ্টার পিএমবকের আপনাকে ম্যাপিং করছি আমি আর কি। সো পিএমবকের আসলে কোয়ালিটি চ্যাপ্টারটা আমরা ওখানেও পড়ছিলাম লেসন 2 তে। আমাদের বোধহয় ই নাম্বার টপিক ছিল প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি। তার সাথে সাথে এই দুইটা টপিকও আসলে কোয়ালিটি রিলেটেড। একটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল নিয়ে এবং স্পেশালি ফোকাস অন কমপ্লায়েন্স, আর আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে। সো এখানে আসলে এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসবে, এইটা এবং এটা থেকে, এবং 3 নম্বর এই 2 নম্বর টপিকটা এখানে খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আজকে আসলে এই যে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এটাতে থেকে শুরু করব, আর কমপ্লায়েন্স এবং লাস্টেরটা যেটা কোয়ালিটি রিলেটেড সেটা আমরা লাস্ট ক্লাসে করব। অলরাইট, সো আমাদের একটা ক্লাসে হবে টপিক বি। সো টপিক বি হচ্ছে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু। তাহলে আমরা শুরু থেকে বলে আসছি যে প্রজেক্ট কেন করছি আমরা, as early as possible যাতে we can create value for our organization, for our customers, right? So এই ভ্যালু ডিসিশনটা কিন্তু আমাদেরকে ড্রাইভ করে, আমাদের প্রজেক্টকে ড্রাইভ করে যে বেনিফিটটা এবং ভ্যালুটা ক্রিয়েট করতে চাই আমরা। সো এখানে মেইন ড্রাইভিং ফ্যাক্টর যেটা আমরা লিখি সেটা হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান। এবং আমাদের মনে আছে কিনা যে আমরা প্রজেক্টের শুরুতে আমরা বলছিলাম যে প্রজেক্টের লাইফ সাইকেল যদি এরকম হয়, লাইফ সাইকেলের মধ্যে কিন্তু একটা হচ্ছে প্রি প্রজেক্ট ফেজ, প্রি প্রজেক্ট, একটা হচ্ছে ইনিশিয়েশন ফেজ আই। আমরা প্রজেক্ট চার্টার দিয়ে প্রজেক্টটা শুরু করি, মনে আছে না? প্রজেক্ট চার্টার দিয়ে প্রজেক্ট শুরু করি, কিন্তু তার আগে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে বিজনেস কেস লিখতে হয় এবং এট দ্য সেম টাইম আপনারা দেখবেন যে 1 নম্বর চ্যাপ্টারে আমি আলোচনা করছিলাম বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান লিখতে হয়। বিজনেস কেসে থাকে জাস্টিফিকেশন অফ দ্য প্রজেক্ট, কেন আমরা প্রজেক্টটা করা দরকার, করলে কি লাভ হবে না হবে, না করলে কি লস হবে, সেটা হচ্ছে বিজনেস কেসে থাকে। আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে যে আমি যে বেনিফিটটা ভ্যালু বলতেছি যে এই প্রজেক্টে করতে পারবো সেটা আসলে আমি কিভাবে রিয়েলাইজ করব, কখন করব, কে করবে, কত সময় এটা হবে, হ্যাঁ শিডিউলটা কি, কিভাবে আমরা মেজার করব, ম্যাট্রিক্সটা কি হবে, সেটা থাকে হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে। এটাও কিন্তু আমরা ওখানে পড়েছিলাম। সো ওইটা এখানে মেইন ডেলিভারি হবে। আর আমরা যখন ভ্যালু অ্যানালিসিস করি চ্যাপ্টার নাম্বার 1 এ কিন্তু ছিল যে আরওয়াই ইউজ করি আমরা বিজনেস ভ্যালু ক্যালকুলেশনের জন্য, এনপিভি, আইআরআর, ঠিক আছে, এসব আমরা ইউজ করি, প্রেজেন্ট ভ্যালু, বেনিফিট কস্ট অ্যানালাইসিস, এই সমস্ত জিনিস করি আমরা। তারপরে কস্ট অ্যানালাইসিস করি, ভ্যালু অ্যানালাইসিস করি, রাইট? ভ্যালু মানে যে আমরা যে খরচ করতেছি তার এগেইনস্টে কি পরিমাণে ভ্যালু আমরা জেনারেট করতে পারছি। আর এর সাথে একটা টপিক আমরা দেখতেছি ডিসিশন ট্রিজ। এটা আসলে আগে পিএমবকে ছিল রিস্ক চ্যাপ্টারে, ঠিক আছে, রিস্ক চ্যাপ্টারে। এখন এটা এখানে দিয়েছে, রিস্ক চ্যাপ্টারে উল্লেখ করা নাই। সো এখান থেকে পড়তে হবে এবং পিএমবকের রিস্ক চ্যাপ্টারে ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা পড়বেন আর কি, যেটা আসলে মেইনলি ইউজ করে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, ইএমভি। এটাও আমরা রিস্ক চ্যাপ্টারে আলোচনা করছিলাম। ইএমভি মানে হচ্ছে পি ইনটু আই, মনে আছে? পি ইনটু আই, একটা রিস্কের প্রবাবিলিটি কত এবং সেটার ইমপ্যাক্ট কত, সেটা হচ্ছে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু। দুইটা জিনিস একটু খেয়াল করেন, আমরা একটু আগে আলোচনা করলাম ইভিএম, আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, আর আমরা রিস্ক চ্যাপ্টারে এবং এখানে আলোচনা করব ইএমভি, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু। তিনটা লেটারই কিন্তু আছে, কিন্তু একটু সিকোয়েন্স আলাদা, ফলে যাতে হঠাৎ করে আমরা ভুল না করি কোথাও। সো ইএমভি মানে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে আমরা দেখব যে আসলে ওখানে আমরা রিস্ক অ্যানালাইসিসের জন্য ইউজ করছিলাম, এখানে আমরা ইউজ করব ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের জন্য, যে কোন প্রজেক্টে আমাদেরকে ইনভেস্ট করলে আমাদের জন্য বেটার হবে। তারপরে মন্টে কার্লো সিমুলেশন, আগে রিস্ক চ্যাপ্টারে আলোচনা হয়েছিল। মন্টে কার্লো কিন্তু ফাইন্যান্সেও হেভিলি ইউজ হয় এবং সেটা ইউজ হয় এই যে মার্কেট অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে, যে কোন অপশনে বা কোন ফিচার দিলে বা কোন কাজ করলে হ্যাঁ আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবো, সবচেয়ে বেশি বেনিফিট হবে। আর নতুন দুইটা টপিক এখানে আছে, পরীক্ষা অবশ্যই দুইটা প্রশ্ন পাবেন এখান থেকে। একটা হচ্ছে নেট প্রফিটার স্কোর, যেটাকে আমরা বলি এপিএস। এখানে একটা ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, যেটাতে একটা অঙ্ক আসবে বা কিংবা ইন্টারপ্রিটেশন আসবে। আর এবি টেস্টিং, এটা আসলে একটা মার্কেটিং এক্সারসাইজ বা মার্কেটিং টেকনিক, যেখানে আসলে আমরা একটা প্রোডাক্টের বিভিন্ন ভার্সন মার্কেটে ছাড়ি, বিভিন্ন আসলে ভেরিয়েবল চেঞ্জ করে, প্রোডাক্ট সেম কিন্তু হয়তো কিছু ফিচার কম বেশি বা হ্যাঁ বিভিন্ন করে কম্পিটিশন করে আমরা মার্কেটে ছাড়ি বিভিন্ন কাস্টমারের কাছে। মোবাইল ফোনের মতো, মোবাইল ফোনের মতো।
মোবাইল ফোনের মতো। হ্যাঁ, যে একটাতে হয়তো বেশি মেমোরি বেশি, একটাতে ব্যাকআপ টাইম বেশি, বিভিন্ন রকমের আর কি। বিভিন্ন থাকে। থেকে আসলে আমরা মার্কেটের ফিডব্যাক নেই যে আসলে কোনটা সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েট করতেছে আমাদেরকে। হ্যাঁ, তো এটা করে কিন্তু আমরা তারপরে আমরা আসলে ফাইনাল কোন একটা প্রোডাক্টে যাই, কিংবা এইভাবে আসলে আমাদের এক্সারসাইজ চলতে থাকে। ইভেন মার্কেটিং ক্যাম্পেইনও কিন্তু নানা রকম করি। মানে ক্যাম্পেইন হচ্ছে একটা সেম ক্যাম্পেইন, কিন্তু হয়তো কিছু কালার কম্বিনেশন চেঞ্জ করছি, কিংবা গ্রাফিক্স চেঞ্জ করছি, বা অ্যাক্টর চেঞ্জ করে ফেলছি, করে আমরা দেখতেছি আসলে কোনটা সবচেয়ে বেশি মার্কেটে ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তো দেখবেন যে সালমান খানও ওই পেপসি বা কোকাকোলার দিচ্ছে, রোনালদো দিচ্ছে, মেসিও দিচ্ছে। সো দেখতে চাই যে আসলে কোনটার বেশি ইম্প্যাক্ট। হ্যাঁ, এরকম কিন্তু আছে, সেটা হচ্ছে এবি টেস্টিং, মার্কেটিং এ ইউজ হয়। তার মানে এবি টেস্টিং মানে কি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সো আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে দেখি যে কি হয় ইম্প্যাক্টটা। ওকে, লেটস। সো আমরা বিজনেস ভ্যালু নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে সেটা ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, তাই না? বিজনেস ভ্যালু সো ফাইন্যান্সিয়াল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে, ক্যাপাসিটি বিল্ডিং, তারপর ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট, অল আর অ্যাকচুয়ালি বিজনেস ভ্যালু। প্রজেক্ট করাই হয় বিজনেস ভ্যালুর জন্য। আর বিজনেস ভ্যালুটা কে কখন রিয়ালাইজ করবে সেটা আমরা রাখি হচ্ছে বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে। আর বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে এই জিনিসগুলো থাকে, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখছিলাম। ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা। ঠিক আছে, আমরা কিন্তু করছিলাম টার্গেট বেনিফিট কি, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট কি, টাইম ফ্রেম, কখন কোন বেনিফিটটা পাবো আমরা, বেনিফিটটা কারা রিয়ালাইজ করবে। ঠিক আছে, ম্যাট্রিক্স কি, আমরা কিভাবে মেজার করবো যে আসলে বেনিফিটটা পাইছি কিনা, এবং কোনো রিস্ক আছে কিনা যার কোনটা বেনিফিটটা কম রিয়ালাইজ হতে পারে, বা যদি পজিটিভ রিস্ক হয় তাহলে আমাদের আসলে বেশি বেনিফিট হতে পারে। সেটা কিন্তু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1-এ এই জিনিসটাই ছিল, এবং আমিও বোধহয় পড়াইছিলাম আর কি। হ্যাঁ, সেটা একটু ওখানের সাথে মিলাই পড়তে হবে। আচ্ছা, এরপরে আসতেছি আমরা অ্যাজালে কি করি। অ্যাজালে ভ্যালু কখন আসলে কাস্টমারকে দেখায়, যখন স্ক্রিন রিভিউ করাই, তাই না? যে আমাদের প্রোডাক্ট বা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট যেটা তৈরি করছি, যেটা কি কিছু না কিছু ভ্যালু কাস্টমারদের তৈরি করছি, সেটা আসলে ঠিক তৈরি হয়েছে কিনা সেটা আমরা ডেমোস কিংবা স্ক্রিন রিভিউতে কাস্টমারকে দেখাই। সো এটা নিয়ে আমরা অনেক আগে অনেক কথা বলেছি, যে পটেনশিয়ালি শিপেবল প্রোডাক্ট আমরা কাস্টমারকে দেখাই। আর রিলিজ ম্যানেজমেন্ট, এটাও কিন্তু অ্যাজাইল থেকে, তাই না? আমরা ট্রেডিশনাল, এখানে দেখেন সব জায়গায় কিন্তু দুইটা কথা আছে। ট্রেডিশনালে কি করি আমরা নরমালি, একবারে মনে আছে তো ট্রেডিশনাল প্রজেক্টে কি করি আমরা, যে শুরুতে আমরা করছিলাম একবার মাত্র রিলিজ হয় আসলে। তো রিলিজ হয়তো একবারে হবে। আর অ্যাজাইলে কি হয়, অ্যাজাইলে আমরা মানে যত কুইক পারি ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করি। এবং কমপ্লেক্স বিজনেস এনভায়রনমেন্টে আসলে ওইটাই ভালো, যে ওয়ার্ক ইজ হার্ডলি এভার ডান। এবং আরো একটা সুন্দর কথা কিন্তু এখন মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা আসলে এখন প্রজেক্ট মাইন্ডসেট থেকে প্রোডাক্ট মাইন্ডসেটে আসার চেষ্টা করতেছি। প্রোডাক্ট মাইন্ডসেট, প্রোডাক্ট লাইফ সাইকেল। তার মানে প্রজেক্ট শুরু করলাম আর শেষ করে চলে গেলাম সেটা না, আমরা এই প্রোডাক্টটার একদম তার লাইফ সাইকেলে আসলে আমরা সাপোর্ট দিতে চাই। কারণ যারা এটা তৈরি করছে তারাই যদি সাপোর্টটা দেয় তাহলে আসলে কি হবে, সবচেয়ে ভালো সাপোর্ট তারাই দিতে পারবে। সো এরকম কিন্তু শিফট হচ্ছে, আমরা প্রজেক্ট লাইফ সাইকেল থেকে এখন প্রোডাক্ট লাইফ সাইকেলের দিকে বেশি যাচ্ছি আর কি। এবং অ্যাজাইলে মনে আছে তো না, ডেডিকেটেড টিম, এবং যাতে তারা লম্বা সময় ধরে কাজ করে। হ্যাঁ, ছোট 4 মাস কাজ করে টিম ভেঙে গেল, 6 মাস কাজ করে টিম ভেঙে গেল, তাহলে কিন্তু আসলে টিমটা সেলফ অর্গানাইজিং টিম তৈরি করা কিন্তু খুব কষ্টের ব্যাপার। সেলফ অর্গানাইজিং টিম, তারপর হচ্ছে ক্রস ফাংশনাল টিম, জেনারেলাইজ স্পেশালাইজড টিম, এটা কিন্তু তৈরি করা ইজি না। ঠিক আছে, সো এটা যখন তৈরি হবে এটাকে যাতে সাস্টেইন হয় এবং অনেক দিন ধরে যাতে কাজ করতে পারে, তাহলে আসলে সবচেয়ে বেশি রেজাল্ট দিতে পারবে টিমটা। সো রিলিজ ম্যানেজমেন্ট আমরা আসলে প্ল্যানে বুঝতে পারি যে আসলে কবে প্রোডাক্টটা রিলিজ হচ্ছে বা কবে কোন ভার্সনটা রিলিজ হচ্ছে। ডিসিপ্লিন অ্যাজাইল, আমি কিন্তু কখন যেটা বলেছিলাম যে কি ব্যাপার ডিসিপ্লিন অ্যাজাইল এত পিএমআই প্রমোট করছে, কিন্তু কোনো স্টুডেন্ট ম্যানুয়াল এবং প্রেজেন্টেশন স্লাইডে কোথাও দেখি ডিসিপ্লিন অ্যাজাইল নিয়ে কিছু বলা নেই। সেই জন্য এইবার দেখলাম যে কয়েকটা স্লাইড দিয়ে দিচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইলে। সো আমরা হয়তো জানি যে অ্যাজাইলে তো অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে না, প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে অ্যাজাইলে যখন আমরা ডিপ ডাইভ দিছিলাম অ্যাজাইল ল্যান্ডস্কেপ, লিন, কানবান, স্ক্রাম সবচেয়ে বেশি ইউজ হয়, স্ক্রাম, এক্সপি, তারপরে ডিএসডিএম, এফডিডি, এটিডিডি, তারপরে হচ্ছে সেফ সবচেয়ে বেশি ইউজ হয় ইয়াতে এন্টারপ্রাইজ অ্যাজিলিটির জন্য। তারপর হচ্ছে নেক্সাস এটা ইউজ হয়
তারপরে স্পটিফাই, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, প্রায় 100+। সো ডিসিপ্লিন অ্যাজাইলেও কিন্তু নট এ ফ্রেমওয়ার্ক, সেটা আসলে একটা টুল কিট, যেটা আসলে আপনাকে কনটেক্সট কাউন্ট এবং আপনাকে আপনার কোন অ্যাজাইল মেথডোলজি ইউজ করা দরকার, কোন টেকনিক ইউজ করা দরকার, সেটা আসলে করতে আপনাকে হেল্প করবে। এটাকে বলা হচ্ছে অ্যাজাইলের একটা টুল কিট। মার্কেটে যত অ্যাভেলেবল অ্যাজাইল আছে সেগুলো থেকে আসলে বেসটা নিয়ে ডিসিপ্লিন অ্যাজাইল তৈরি করা হয়েছে আর কি, যেটা পিএমআই ট্রাই করতেছে প্রমোট করার জন্য। সো সো এটা আসলে নেক্সট পিএমআই এর একটা বিগ ইনিশিয়েটিভ হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল, এবং এটা শুধু আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য না, অর্গানাইজেশনাল অ্যাজিলিটির জন্য ডিসিপ্লিন অ্যাজাইল আমরা ইউজ করি। এবং আমরা এমভিপি নিয়ে কথা বলছি, তাই না, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, আর এমবিআই নিয়েও কিন্তু কথা বলছি, তাই না, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এমভিপি পিএমআই দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট এই জায়গায়, একটু খেয়াল করেন, এবং যেটা ডিসিপ্লিন অ্যাজাইল থেকে আসছে, এবং আরেকটা ফ্রেমওয়ার্ক পিএমআই একই সময় পারচেস করছে, মানে অ্যাকোয়ার করছে, যখন ডিসিপ্লিন অ্যাজাইল অ্যাকোয়ার করছে। এটা কিন্তু পিএমআই এর নিজস্ব প্রোডাক্ট না, এটা অ্যাকোয়ার করছে, অ্যাকুইজিশন করছে। এট দ্য সেম টাইম ফ্লেক্স নামে আরেকটা ফ্রেমওয়ার্ক মানে অ্যাকুইজিশন করছে। সো আসলে এমবিএ কনসেপ্টটা ফ্লেক্স থেকে আসছে। সো আমরা এমভিপি, আমরা নরমাল অ্যাজাইল যে এমভিপিটা বলি, সেটা আসলে কি মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, এবং আমরা কি বলতেছি, প্রতিটা ইটারেশনের পরে আমরা মিনিমাল ভায়াবল প্রোডাক্ট দেব। তো আমাদের পিএমআই এর দৃষ্টিভঙ্গি একটু আলাদা, যে আসলে প্রতিটা ইটারেশনের পরে এমন ভ্যালু ক্রিয়েট করা সম্ভব না যেটা আসলে একদম মার্কেটে আপনি দিতে পারবেন। হ্যাঁ, তো এমভিপি আমরা জেনারেলি ইউজ করবো কোনো একটা কনসেপ্টকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এক্সপ্লোর করার জন্য, যে এটা ঠিক আছে কিনা, প্রোডাক্টের ফিচারটা ঠিক আছে কিনা, কুইকলি আমরা করে দেখবো যে ঠিক আছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করার জন্য। আর এমবিএ হচ্ছে একদম ফিচারটা মার্কেটে ডেলিভারি দেবো, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, যেটা আমার রেভিনিউ জেনারেট করবে, মার্কেটে দেবো, কাস্টমার ইউজ করবে এবং রেভিনিউ জেনারেট হবে, সেটাকে বলা হচ্ছে এমবিআই। সো এই পার্থক্যটা একটু মনে রাখি। এমবিপি হচ্ছে যে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভায়াবল কিনা এটা মার্কেটে, সেটার জন্য আমরা বিভিন্ন ফিচার ডেভেলপ করি, কাস্টমারকে দেখে ফিডব্যাক নেই। আর এমবিএ হচ্ছে মানে মোর দ্যান এমভিপি, এই এক্সপেরিমেন্টটা যদি যখন প্রুফ হয়ে গেল যে ইট ইজ ওকে, তখন আসলে আমরা এমবিআই তৈরি করি, যেটা মার্কেটে রিলিজ করি। ঠিক আছে, সো আমাদের ফোকাস শুধু এমভিপি থাকলে হবে না, আমাদেরকে আসলে ফোকাসটা এমবিআই এর দিকে যেতে হবে, যাতে রেভিনিউ জেনারেট করে আমার বিজনেসে। আচ্ছা, এরপরে কিছু টপিক আলোচনা হয়েছে যে এনপিভি আইআরআর নিয়ে। হ্যাঁ, সেটা আমাদের জাস্ট কনসেপ্টটা মনে থাকলে হবে, কোনো ম্যাথ আসবে না পরীক্ষায়। সো আমরা একটু ইয়াগুলো দেখি। এটা কিন্তু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ আছে সবগুলোর মেনশন, ওখানে কোনো ডেফিনিশন নাই, এখানে কিছু ডেফিনিশন দেওয়া আছে। বেনিফিট কস্ট অ্যানালাইসিস, আমরা যখন আসলে প্রজেক্টে ভ্যালু ক্রিয়েট করি, স্পেশালি ফাইন্যান্সিয়াল ভ্যালু, এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাপ্রেজাল, তাই না, তখন কিন্তু একটা আমরা ইউজ করি বেনিফিট কস্ট অ্যানালাইসিস। যে আমরা এটাকে সিম্পলি আমরা যদি এইভাবে দেখাই, যে প্রজেক্টটা আমরা করব সেটার বেনিফিট আর কস্ট যদি আমরা ভাগ করি, ধরেন প্রজেক্ট এ, সেটার বেনিফিট কস্ট রেশিও, আবার প্রজেক্ট বি, এগুলোকে আমরা আসলে প্রজেক্ট সিলেকশন ক্রাইটেরিয়া বলি, যে আমরা কোন প্রজেক্টটার জন্য যাব, কোনটা আমাদের জন্য বেশি বেনিফিট দিবে। তাহলে আমরা যেটা বেনিফিট বেশি পাবো, তাই না, যেটা বেনিফিট বেশি হবে কস্টের চেয়ে, 2টার বা 3টার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেইটার দিকে আমরা যাব। সো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট নেব না যেটার বেনিফিট কম কস্ট বেশি, রাইট। সো সেটা দেখতে হবে, সেটা হচ্ছে বেনিফিট কস্ট অ্যানালাইসিস, এটা আমরা আসলে ফাইন্যান্সিয়াল টুল ইউজ করতে পারি। আচ্ছা, ওই কথাগুলো এখানে আছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটাও আমরা জানি যে আমরা যে ইনভেস্ট করলাম, সে 2 বছর 3 বছর ইনভেস্ট করব, তাহলে আমাদের রিটার্নটা কত আসতেছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই, এটাও আমরা সব অর্গানাইজেশনে ইউজ করি। সো এই আরওআই কত হলো, মানে যদি পজিটিভ আরওআই হয় তাহলে আমরা ওটা অ্যাকসেপ্ট করব, এবং আরওআই যদি কম্পেয়ার করি কয়েকটার সাথে, যেটা সবচেয়ে বেশি আরওআই দিবে সেই প্রজেক্ট আমরা সিলেক্ট করব। ঠিক আছে, ফর্মুলা কি এটা আমাদের জানার দরকার নাই, কারণ এগুলো আসলে তার জন্য অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্সিয়াল লোকজন আছে, তারা আপনাকে হেল্প করবে। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায় এবং কোনটা আমি আসলে বেস্ট আমার জন্য। কিন্তু এই ফর্মুলাটাই সরকারি প্রজেক্টে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনাদের আরওআই, এনপিভি, পিভি ইউজ করতে হয়, রাইট। আমরা যখন আসলে আইআরআর, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, সব প্রজেক্টই গুরুত্বপূর্ণ, মানে প্রাইভেট সেক্টরে আলাদা টিম আছে যাদেরকে আসলে আমরা বলি বিজনেস টিম বা এরকম ফাইন্যান্সের বা স্ট্র্যাটেজিক কিংবা পিএমও অফিসারও থাকতে পারে যারা আসলে বিজনেস কেসগুলোকে ডেভেলপ করে, এবং তখন কিন্তু তারা এই সব অ্যানালিসিস গুলো করে, এনপিভি তৈরি করা, বেনিফিট কস্ট অ্যানালিসিস করা, আইআর ডেভেলপ করা। হ্যাঁ, সেগুলো করে কিন্তু ম্যানেজমেন্টকে দেখা যায় আসলে কোন প্রজেক্টটা ফিজিবল, কোনটা আমরা যেতে পারি, কোনটাতে বেশি বেনিফিট দিচ্ছে বা কম বেনিফিট দিচ্ছে, এগুলো কিন্তু মানে ফাইন্যান্সিয়ালি প্রুভ করা হয়, তারপর আসলে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দেয়। ফাইন্যান্স তো সবচেয়ে মেজর ইস্যু। একটু করেছি, মেসেজ দিল। আচ্ছা, ওকে, অলরাইট। সো আমাদের আসলে প্রেজেন্ট ভ্যালু মানে কি? মানে টাকার ভ্যালু আজকে যেটা আছে সেটা কিন্তু কালকে ঠিক থাকবে না, তাই না? সময়ের সাথে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতে হয়। সো যেটা আজকে 1 টাকা সেটা 1 বছর পরে 1 টাকার সমান কিন্তু হবে না, তাই না? ভ্যালুটা কমে যাবে। সো সেই যে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা করে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। ফিউচারে যে টাকাটা আমরা খরচ করব সেটার প্রেজেন্ট ভ্যালু কত, সো সেটাতে আমরা বের করি। এবং সেটা কেন ইউজ করি আমরা আসলে মেইনলি নেট প্রেজেন্ট ভ্যালু করার সময় আমরা করি, নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য। সো আমরা দেখি আসলে যে একটা প্রজেক্ট যেটা আমরা প্ল্যান করতেছি ওইটার ক্যাশ ইনফ্লো কতটুকু আসবে এবং ক্যাশ আউটফ্লো কতটুকু আসবে। সো ইনফ্লো থেকে আউটফ্লো বাদ দিলে যদি আমরা পজিটিভ পাই, এনপিভি যদি পজিটিভ হয়, দ্যাট মিন্স দ্যাট ইজ গুড ফর আওয়ার প্রজেক্ট। ঠিক আছে? এবং যদি কোনো 2-3টা প্রজেক্টকে আমাদের কম্পেয়ার করতে হয় তাহলে যেটা বেশি এনপিভি সেই প্রজেক্টটা আমরা কনসিডার করব। সো এখানে একটা ফর্মুলায় একটু সমস্যা দেখতে পাচ্ছি আমি, যেটা আগেও ছিল এখনো দেখতেছি আমি। এমনি যদি ফর্মুলা খোঁজেন যে এনপিভি এর ফর্মুলা কি, তাহলে দেখবেন সব জায়গায় আছে যে ক্যাশ ইনফ্লো মাইনাস হচ্ছে ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। আর সামহাউ পিএমআই গতবারও দেখলাম স্টুডেন্ট ম্যানুয়ালে এটা আছে, আউটফ্লো মাইনাস ইনফ্লো, উল্টা আছে আর কি। সো আসলে হবে ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো। হ্যাঁ, এবং সবগুলো প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে দেখে যেটা আমরা পজিটিভ পাবো সেটা অ্যাকসেপ্ট করব, বা বেশি পাবো যদি কম্পেয়ার করি তাহলে যেটা এনপিভি বেশি সেই প্রজেক্টে আমরা সিলেক্ট করব। আচ্ছা, এরপরে আইআরআর, এটা আমরা ইউজ করি, মানে এই তিনটা খুবই ইউজ হয়, আরওআই, আইআরআর, তারপর হচ্ছে এনপিভি, এবং আরেকটা ইউজ করি আমরা পেব্যাক পিরিয়ড, যে কত দ্রুত আমরা রিটার্ন পাবো। সো আইআরআর এও এটাও আসলে ফর্মুলা আছে। সো আমাদের শুধু এই কনসেপ্টটা দরকার যে কোন প্রজেক্টে আমাদেরকে বেশি রিটার্ন দিবে। হ্যাঁ, ধরেন আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি যে আমরা কোন একটা ব্যাংক বলতেছে যে টাকা রাখলে 4% ইন্টারেস্ট রেটে আমাদেরকে টাকাটা আমাদের বাড়বে আর কি, ইন্টারেস্ট দিবে। আর একটা অর্গানাইজেশন বলতেছে যে 6% দিবে। তাহলে কোনটা নেব আমরা, যেটা বেশি আমাদেরকে রেট অফ রিটার্ন দিবে? সো আইআরআর হচ্ছে ওইটা যে প্রজেক্টটা আমাকে সবচেয়ে বেশি আইআরআর রিটার্ন দিবে, হ্যাঁ, রেট অফ রিটার্ন দিবে, সেটা আমি যাব। যদি কম্পেয়ার করতে হয়, কোন একটা প্রজেক্টে আইআরআর বের করে দেখলাম 4%, একটা প্রজেক্টে দেখলাম 6, একটা দেখলাম 8%, তাহলে যদি এরকম কম্পারিজন হয় তার মধ্যে সিলেক্ট করতে হয়, তাহলে উইল গো ফর দ্য ম্যাক্সিমাম ওয়ান। আচ্ছা, এটা আবার দেখি ডুপ্লিকেট হয়েছে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অলরেডি আমরা কথা বলে ফেলছি। হ্যাঁ, ডুপ্লিকেট স্ক্রিন আসছে আর কি। এরপর আসছে ডেটা গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস। এখানে আমরা নেট প্রমোটার স্কোর, নেট প্রমোটার স্কোর এটা একটু দেখেন, আমি আগের স্লাইডে আপডেট করছিলাম, এখানে দেখি নাই, খুবই সংক্ষেপে বলছে। সো আমি একটু আগের স্লাইড দেখাচ্ছি আপনাদের, যেখানে আসলে আমি নেট প্রমোটার স্কোরটার ম্যাথটা করাইছিলাম, এবং এটার ভিডিও আছে কিন্তু হয়তো অনেকে খেয়াল করছেন। এনপিসির উপর একটা ইউটিউবে ভিডিও আছে আমার, সেটা দেখলে আপনার এনপিএসটা ক্লিয়ার হবে আর কি। সো এনপিএস হচ্ছে যেটাতে আসলে আমরা কাস্টমারের, এনপিএস মানে হচ্ছে নেট প্রমোটার স্কোর, যেখানে আমরা আসলে কাস্টমারের উইংলিনেস মেজার করি, যে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কাস্টমার অন্য কাউকে প্রমোট করবে কিনা। ঠিক আছে? মানে আমার প্রোডাক্ট যদি ভালো থাকে কি করি আমরা সাজেস্ট করি না যে ঠিক আছে দোস্ত এই প্রোডাক্টটা তুমি কিনতে পারো, বা এদের সার্ভিস খুব ভালো, ইন্টারনেট সার্ভিস নেবে ওদের কাছ থেকে না, বা মোবাইল কিংবা ওই ব্র্যান্ডের মোবাইলটা কেন। এই যে কাস্টমার প্রমোট করে কিনা, হ্যাঁ, সেইটা মেজার করি হচ্ছে আমরা এনপিএস দিয়ে। এবং সেখানে যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হচ্ছে এনপিএস ইকুয়াল টু পার্সেন্টেজ অফ প্রমোটার্স মাইনাস হচ্ছে পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস কারা, এটা একটু আমরা এখানে একটু বুঝি। যে দেখেন আমরা আসলে এনপিএস আসলে মানে ফরচুন 500 কোম্পানির সবাই ইউজ করে,
এবং আমরা বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি ইউজ করে কাস্টমারের ফিডব্যাক নেওয়ার জন্য। এবং এনপিএস কিন্তু একটা মেজার, যে আমরা একটা প্রোডাক্ট দিলাম মার্কেটে, এখন এনপিএস এর কি অবস্থা, তারপরে প্রোডাক্টটা নিয়ে আসলাম, তার কিছু ফিচার বাড়ালাম বা আরো ভালো ইমপ্রুভ করলাম, তাহলে এখন এনপিএস এর কি অবস্থা। ঠিক আছে, সো এনপিএস আসলে ম্যাক্সিমাম -100 থেকে +100 পর্যন্ত হয়। সো আপনার কোনো একটা প্রোডাক্টের এনপিএস যদি হয় সে এখন 30 আর এর পরের বছর করলেন 40, তার মানে আপনার কি মানে কাস্টমারের ফিডব্যাকটা অনেক ভালো। এটার সাথে কাস্টমারের সাথে রিলেটেড না, আপনি আপনার এমপ্লয়ীদেরও কিন্তু হ্যাপিনেস মেজার করতে পারেন, যে আপনার এমপ্লয়িরা কথা বন্ধ হয়ে গেল, কথা শুনতে পাচ্ছি না। কেউ তো ভাইয়ার গলা টিপ দিয়া ধরছে। কারেন্ট চলে গেছে মনে হয়, ওয়াইফাই অফ হয়ে গেছে। ক্লাসে কি আমরা 4 জন? জি, মামুন ভাই তো ছিল। শামসুজ্জামান, নজরুল ভাই, 4 জন দেখছি। মামুন ভাই ছিল, আর আরিফ ভাই তো নাই। আরিফ ভাই কোথায় গেছেন? পাশ করে গেছে। আর ভাই পাশ করে গেল না? না, এটা মমিন ভাই। মমিন ভাইকে একবার আনা দরকার আমাদের। কক্সবাজার। আচ্ছা, আমার বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সো লেটস স্টার্ট। আমরা কোথায় ছিলাম? কার্জন হল সাবিনা এটা? হ্যাঁ হ্যাঁ, কার জন্য? ওই যে ডান পাশের কালো গাড়িটাই ভাইয়ার। না না, আমার আই হ্যাভ নো কার নাও, সব কার্ডটা সব বিক্রি করে দেখুন, শান্তিতে আছে আর কি। যত কম অ্যাসেটস তত ভাই শান্তি। গাড়ির যে খরচ, হাতিপালার গাড়িপালা সেম আর কি, তাই না? দেখি কি অবস্থা, ভিডিও কি আসছে? আসছে না। এনপিএস এর স্লাইডটা রয়ে গেছে এখানে। লাইটটা কি আছে না নাই? এনপিএস এর আছে ভাই। স্লাইডটা আছে। হ্যাঁ আচ্ছা ফাইন। দেখেন এখানে কি করা হয়, এখানে আসলে এরকম একটা স্কেল তৈরি করা হয়, এবং স্কেলে একটাই প্রশ্ন থাকে জেনারেলি, যে তুমি যে মানে যে কোনো একটা প্রোডাক্টে ধরেন, প্রোডাক্টের কাস্টমারের ফিডব্যাক নেওয়া হয় যে তুমি এই প্রোডাক্টটা তুমি কি অন্য কাউকে প্রমোট করবা কিনা। সো এটার আমি একটু এখানে আসি আগে। ও এটা আছে নাই, এখানে বলি নাই। এই যে এই স্কেলটা যে আমরা তৈরি করছি, সরি 0 থেকে 10, সো 0 1 2 3 4 5 6 এর মধ্যে যারা ফিডব্যাক দেয় যে আমরা প্রোডাক্টটা প্রমোট করতে চাই কিনা, ডিট্রাক্টরস মানে কি, তারা আসলে প্রোডাক্টটা পছন্দ করে না। তারা যদি কেউ 0 থেকে 6 এর মধ্যে ভোট দেয় তাহলে তারা হচ্ছে ডিট্রাক্টরস। আর প্রমোটার হচ্ছে যারা 9 10 এর মধ্যে ভোট দেয়, হ্যাঁ আমি আসলে খুবই হ্যাপি এবং চাই অন্যদেরকে বলার জন্য। আর 7 8 হচ্ছে প্যাসিভস, যারা 7 8 স্কেলে ভোট দিবে আপনাকে। তার মানে আপনার প্রশ্ন একটাই, যে আপনি আমার এই প্রোডাক্টটা প্রমোট করবেন কিনা অন্য কাছে, আপনার রিলেটিভ বা ফ্রেন্ডস ফ্যামিলি। এখন কেউ যদি 7 এবং 8 এর মধ্যে মার্কস দেয়, সিলেক্ট করে, তাহলে হবে প্যাসিভস। তার মানে সে আসলে সামহাউ হ্যাপি আছে, কিন্তু যদি কোনো বেটার অপশন পায় হি উইল লিভ ইউ। হ্যাঁ, সে আর নতুন প্রোডাক্টের জন্য যাবে। ঠিক আছে, সো আমরা যখন ক্যালকুলেট করি তখন সেটা ক্যালকুলেট করে হচ্ছে পার্সেন্টেজ অফ প্রমোটার্স, হ্যাঁ, যারা থামস আপ দিচ্ছে আপনাকে, আর হচ্ছে যারা ডিট্রাক্টরস। প্যাসিভকে আমরা কোনো ইকুয়েশনের মধ্যে রাখি না। কোথায় রাখি? যখন টোটাল কাউন্টটা করি, টোটাল কাউন্ট করা হয় আর কি। মানে তার মানে কি, এই যে এই ফর্মুলার নিচে একটু দেখেন, এই যে নাম্বার অফ প্রমোটার্স মাইনাস নাম্বার অফ ডিট্রাক্টরস, নাম্বার অফ টোটাল রেসপন্স।
কারণ টোটাল রেসপন্স আমরা নেই, যে 100 জনের যদি আমরা নেই তাহলে 100 জনকে এখানে কনসিডার করবো, কিন্তু উপরে শুধু প্রমোটার মাইনাস হচ্ছে ডিট্রাক্টরস ইনটু 100, ঠিক আছে? পার্সেন্টেজে আমরা বের করি, কিন্তু আসলে যখন আমরা প্রেজেন্ট করি তখন পার্সেন্টেজ বলি না। এনপিএস কত আমরা বলি 16, এনপিএস কত তখন আমরা 20% বলি না আমরা, ঠিক আছে? এটা মানে একটা প্র্যাকটিস, কিন্তু আসলে ফর্মুলার মধ্যে 100 আছে আর কি, পার্সেন্টেজ আছে, এবং আমরা উপরে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ বিয়োগ করে পার্সেন্টেজে হওয়ার কথা, কিন্তু আসলে আমরা পার্সেন্টেজ না বলে জাস্ট নাম্বারটা বলি। সো ওইটার উপর বেস করে কিন্তু আমরা এই ফর্মুলা বা আমি এখানে যে ফর্মুলাটা দেখালাম নিচে, সেটা আপনি ইউজ করে পেয়ে যাবে যে আপনার এনপিএস কত। সো পরীক্ষায় এনপিএস এই ফর্মুলাটা কিন্তু বলা আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, আর এইবারকার প্রেজেন্ট স্লাইডে আবার ফর্মুলাটা বাদ দিয়ে দিছে। তাহলে এখানে যে আমরা স্কেল দেখলাম, এখানে কয়টা ইয়ে আছে? হ্যাঁ, টোটাল কিন্তু পয়েন্ট দেওয়া যায় 11টা, তাই না? 0 থেকে 11। হ্যাঁ, আর পরীক্ষায় কিন্তু আপনার আসবে যে আমরা এনপিএস ইউজ করি তখন যে কাস্টমারকে ক্যাটাগরাইজ করা হয় কোন কোন ক্যাটাগরি আছে। তাহলে ডিট্রাক্টরস, যে একটু খেয়াল করেন, 0 থেকে 6, প্যাসিভ হচ্ছে 7 থেকে 8, আর প্রমোটার হচ্ছে 9 থেকে 10, ঠিক আছে? সো আমাদের এখনকার স্লাইডে চলে যাই। এখনকার স্লাইড হচ্ছে এটা। সো এবং আরেকটা প্রশ্ন কিন্তু আসতে পারে যে হাইয়েস্ট ভ্যালু কত, মানে -100 থেকে +100 হতে পারে, এর চেয়ে বেশি না। আর আমি এখানে একটা কিন্তু আপনাকে ওই যে এটা আমি স্লাইডটা শেয়ার করে দেবো, সবাই একটু খেয়াল মনে রাখেন আর কি। অনেক স্লাইড বোধহয় আপনার সাথে শেয়ার করি না, আগে যেগুলো ক্লাস নিছি মানে অনেক তো চেঞ্জ করছি আমি, রিসেন্ট গুলো চেঞ্জ করি না, আগের গুলো আমি যাতে একটু আপনাদের শেয়ার করে দিই। সো এখানে কিন্তু দেখেন একটা ওয়েবসাইটের লিংক দিয়েছিলাম আমি, যে নিচে delighted.com ডান দিকে। হ্যাঁ, এখানে দেখবেন যে একটা চমৎকার ক্যালকুলেটর আছে, ওখানে আপনি একটু মান টান বসে আপনার কনসেপ্ট যদি একটু গ্যাপ থাকে ওখান থেকে বুঝতে পারবেন ক্লিয়ারলি। অলরাইট, সো এবি টেস্টিং আমরা অলরেডি বুঝে গেছি, তাই না? যে আমরা আসলে একই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ফিচার হয়তো চেঞ্জ করে বিভিন্ন ভার্সন করে দেখতে যাই যে কাস্টমার কি ফিডব্যাক দেয়, কোনটা আসলে সবচেয়ে বেশি মার্কেটে চলতেছে। টেস্ট করে, কেন করে টেস্টিং? তার মানে টেস্টিং করে আসলে আমরা সিদ্ধান্ত বুঝবো যে কোন ক্যাম্পেইনটা করা দরকার বা কোন প্রোডাক্টের ফিচারটা কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করতেছে, সেটা হচ্ছে এবি টেস্টিং। সো এবি টেস্টিং থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে কিন্তু। মন্টে কার্লো সিমুলেশন, এটা আসলে আগের চ্যাপ্টারে ছিল, এটা নিয়ে আমাদের খুব একটা ডিটেল জানার দরকার নাই। তো আমি অবশ্য এটাতে একটু ইনভেস্ট করতে যাচ্ছি, সময় কিন্তু সুযোগ পাচ্ছি না। সো এটা কিন্তু প্রায় সব ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, মানে আমরা যখন আসলে এই যে ইনভেস্টমেন্ট চিন্তা করতেছি, বিজনেস ভ্যালু বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তো তখন কিন্তু আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করতে পারি, যে অনেক ডেটা নিয়ে কোনো সিমুলেশন সফটওয়্যার ইউজ করে, ইভেন এক্সেলে করা যায়, ফাইন্যান্সিয়াল লোকজন এক্সেলে করে। সো করে আপনি কিন্তু বের করতে পারেন যে আসলে কোনটা আমাদের জন্য ভালো। এবং আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তখনই কিন্তু মন্টে কার্লো সিমুলেশন ইউজ করা হয়, হ্যাঁ, করে আসলে বের করা হয় যে কোনটা আমার জন্য বেস্ট হবে, কোন জায়গায় কোন পোর্টফোলিওতে আমি সব ইনভেস্ট করব। সো এটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। মেইনলি এখানে আমরা আলোচনা করতেছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য হুইচ অপশন ইজ বেটার ফর আস। আর সিমুলেশন ইউজ করি আমরা। সিমুলেশন মানে হচ্ছে, হ্যাঁ, আমরা সিমুলেশন অনেক সফটওয়্যার ইউজ করি, তাই না? করে আসলে আমরা সিমুলেট করার চেষ্টা করি সিমুলেটর দিয়ে, যে কোন অপশন দিলে কি ধরনের আউটপুট তৈরি হবে। যেমন আমরা এখন মানে ওই যে গাড়ি ডিজাইন করে ফেলি, বাড়ি ডিজাইন করে ফেলি সিমুলেটর সফটওয়্যার দিয়ে, তাই না? তো এটা হচ্ছে সিমুলেশন, যেটা দিয়ে আমরা একদম মানে সফট জিনিস আর কি, সফট কপি, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা আমাদের জন্য বেটার অপশন হবে, মডেল তৈরি করার জন্য সিমুলেশন। এটার জন্য আমরা বুঝতেছি আসলে কম্পিউটার এবং আইটি আসলে আমাদেরকে এটাকে এনাবল করছে, যেটা আগে পসিবল ছিল না। সো আমরা এখন সিমুলেটর দিয়ে যা ইচ্ছা বানায় আমরা কিন্তু টেস্ট ড্রাইভ করতে পারি যে কি অবস্থা হচ্ছে বা কি অবস্থা হবে। ডিসিশন ট্রি অ্যানালাইসিস, এইটা আসলে আমাদেরকে একটু পড়তে হবে ইয়া থেকে, স্টুডেন্ট ম্যানুয়াল থেকে পড়তে হবে। সো এটা আমরা আজকে পড়বো না, আমি মনে হয় স্টুডেন্ট ম্যানুয়াল থেকে নেক্সট ক্লাসে আমি এটা বুঝাই দেবো যে ডিসিশন ট্রি অ্যানালাইসিসটা কিভাবে কাজ করে। পরীক্ষা ডিসিশন ট্রি থেকে একটা অঙ্ক আসবে, কিন্তু অঙ্ক বা একটা প্রশ্ন, একটা দুটো প্রশ্ন আসবে ডিসিশন ট্রি অ্যানালাইসিস। এবং আমরা এখানে যে উদ্দেশ্য করতেছি সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য। আপনি স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন যে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রজেক্ট ABC, ওখানে আসলে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু বের করা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে, এবং ওখানে কয়েকটা নোড আছে, একটা হচ্ছে ডিসিশন নোড, চয়েস নোড, অপশন নোড, এবং সেখানে আমরা এক্সপেক্টেড মনিটরি ফর্মুলাটা ইউজ করি, করে আমরা বের করি যে কোন নোডটা বা কোন প্রজেক্টটা আমাদের জন্য বেস্ট। সো এটা নেক্সট ক্লাসের শুরুতেই
আমাদের হয়তো 5-10 মিনিট লাগবে, আমরা ওইটা করবো ডিসিশন ট্রি অ্যানালিসিস। আচ্ছা, নেক্সট টপিক করতেছি আমরা। কয়টা বাজে? আমি আজকে দেখি 9:59 মতো বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের শেষ করতে হবে আসলে। এটা খুব সহজ চ্যাপ্টার এবং খুব ছোট চ্যাপ্টার। এটা আমরা বলছিলাম পিএমবকের 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টারের উপর 2টা টপিক আছে, তার মধ্যে এটা একটা টপিক, এভালুয়েট এন্ড অ্যাড্রেস ইন্টারনাল এবং এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ। তার মানে আমি কিন্তু শুরু থেকে বলছি যে প্রজেক্ট কি হবে। আমি যদি এখানে ড্র করি, দেখেন এখানে যদি এরকম ড্র করি, এটা ধরেন প্রজেক্ট, সেটা কোথায় থাকে? একটা অর্গানাইজেশনে থাকে। তাইলে সেই অর্গানাইজেশনের পলিসি, প্রসিডিউর, কালচার, ভ্যালুজ ইম্প্যাক্ট ফেলবে না এই প্রজেক্টে? ইম্প্যাক্ট ফেলবে। তারপরে এই অর্গানাইজেশন একটা আছে দেশে, তাহলে দেশের পলিটিক্স, রুলস, রেগুলেশনস, ইকোনমি, তারও কিন্তু ইম্প্যাক্ট আছে প্রজেক্টে। আবার আমরা যেখানেই থাকি না কেন, কোথায় আছে? গ্লোবাল একটা এনভায়রনমেন্টে আমরা আছি, তারও কিন্তু ইম্প্যাক্ট আছে। ওয়েদার, জিওগ্রাফি, তাই না? তারপরে ওয়ার্ল্ডের পলিটিক্স, ওয়ার্ল্ডের ইকোনমি, কোভিড সিচুয়েশন, এভরিথিং হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন ইউর প্রজেক্ট। সো সেইটাকে অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে অলওয়েজ। সেই জন্য আমরা যারা পিএমবক আগে করেছি তারা খেয়াল করবো, পিএমবকে 49 প্রসেস, সব প্রসেসের ইনপুট ছিল ইএফ এবং ওপিএ। প্রায় সব প্রসেসরে, একটা দুটো বাদ যেতে পারে, ইএফ এবং ওপিএ। ইএফ ওপিএ মানে কি, এটা আমরা আসলে নেক্সট টপিকে পড়বো। আমি আগে আলোচনা করছিলাম এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস আছে। সো সেই দুইটার ইম্প্যাক্ট অলওয়েজ দেখতে হবে, যেটা আসলে এখান থেকে আসে, এই যে গ্রাফটা থেকে আসলে আসে, ঠিক আছে? এবং আমরা ইএফ এর 2টা পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল, তাই না, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মনে আছে? এক্সটার্নাল আসলে পেস্টেল যদি মনে রাখি তাহলে আমরা বলা যায় পেস্টেল, মনে আছে? পেস্টেল বলেছিলাম আমরা, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল। সো এই 6টা জিনিস কিন্তু যদি আমরা মনে রাখি তাহলে বুঝতে পারবো এই জিনিসগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে, যেগুলো আসলে এক্সটার্নাল ফ্যাক্টরস। তারপরে গভর্নমেন্ট, হ্যাঁ, যেগুলো ওয়েদার, ক্লাইমেট, এগুলো সবই হচ্ছে ইএফ এর মধ্যে পড়ে, যেটা এনভায়রনমেন্টাল পার্ট। আর ইএফ এর ইন্টারনাল পার্ট হচ্ছে অর্গানাইজেশনাল কালচার, ভ্যালুজ, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের জিওগ্রাফি, আমাদের অর্গানাইজেশন ডিসপার্স কিনা, সবাই কোলোকেটেড কিনা, তারপরে ভার্চুয়ালি কানেক্টেড কিনা, হ্যাঁ, তারপরে আমাদের এইচআর ক্যাপাসিটি, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। সো এগুলো হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারনাল পার্ট। আর ওপিএ এর কিন্তু 2টা পার্ট আছে, একটা হচ্ছে পিপিপি বলছিলাম, তাই না, প্রসেস, পলিসি, প্রসিডিউর, যেটা ডাইরেক্টলি প্রজেক্টে কোনো ইনস্ট্রাকশন আছে বা গাইডলাইন আছে বা কোনো ফ্রেমওয়ার্ক আছে, যে আমি ইনিশিয়েশনে কি করব, প্ল্যানিং এ কি করব, ক্লোজিং এ কি করব, মনিটরিং কন্ট্রোলিং এ কি করতে হবে এবং আমাদেরকে এক্সিকিউশনে কি করতে হবে। আর একটা হচ্ছে কি, লেসন লার্ন। আমাদের সেটা আমরা বলি কর্পোরেট নলেজ বেস, কেপি। আমাদের আগের প্রজেক্টের যে এক্সপেরিয়েন্স গুলো আমরা গ্যাদার করছি, সেই নলেজটা আমাদেরকে নিতে হবে নতুন প্রজেক্ট যখন শুরু করবো এবং বিভিন্ন স্টেজে সেটাকে ইউজ করতে হবে। আর থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল আমরা নতুন যে লেসন লার্ন পাই, সেটা সব শেষে গিয়ে আমাদেরকে অর্গানাইজেশনাল নলেজ রিপোজিটরিতে দিয়ে দিতে হবে। গ্যাদার করবো থ্রু আউট দ্য লাইফ সাইকেল, কিন্তু যখন প্রজেক্ট ডেলিভারি হবে তখন একটা কিন্তু ক্লোজিং এ একটা কাজ থাকবে, সব নলেজ গুলোকে আমাদের অর্গানাইজেশনাল রিপোজিটরিতে দেওয়া। অলরাইট, সো লেটস সি ভিতরে কি আছে। সো ইন্টারনাল বিজনেস এনভায়রনমেন্ট, আমরা বুঝতে পারছি যে অর্গানাইজেশনাল চেঞ্জ কিন্তু প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে, এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার চোখ কান সব খোলা রাখতে হবে। নট অনলি প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট স্পন্সর বা যারা আমরা প্রজেক্টটাকে চালাচ্ছি, লিড দিচ্ছি, তাদের সবাইকে আমার অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টটাকে বুঝতে হবে। এবং যে আমরা একটু যেটা বললাম, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল সিচুয়েশনটাকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কপ আপ করতে হবে। এবং আরো 2টা টার্ম কিন্তু পিএমবকে ছিল নেক্সট চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমরা টিকঅপ। আমরা অনেক সময় পিএসটেল না বলে অনেকে টিকঅপ বলে। টিকঅপ মানে একই, দেখেন, টেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, সিতে হচ্ছে কমার্শিয়াল, ওতে হচ্ছে অপারেশনাল, পলিটিক্যাল। এগুলো ইম্প্যাক্ট আছে না? আমার অপারেশনাল টিম রেডি কিনা, আমার অপারেশনাল টিমকে রেডি করা। তারপর হচ্ছে কমার্শিয়ালটা অবশ্যই বড় একটা ফ্যাক্টর। আর আমরা বলছিলাম যে ভুকা, উই আর লিভিং ইন এ ভুকা এনভায়রনমেন্ট, ভলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি। সো আমরা এমন একটা সময় আছি যেখানে আসলে এই সবগুলোই ট্রু, তাই না? আজকে যেটা দেখছি কালকে দেখবো সেই বেনিফিটটা নাই। অনেকে খুব আশা নিয়ে প্রোডাক্ট বানায়, পরে গিয়ে দেখা যায় প্রোডাক্টের আসলে মার্কেট নাই।
সো এই জিনিসগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে যখন আমরা প্রজেক্ট রান করতে থাকি, শুরুতে এবং সব স্টেজে করতে হবে। আর এই অর্গানাইজেশন চেঞ্জের কারণে কি হবে, আমরা যে শুরুতে ইনিশিয়াল একটা প্ল্যান করেছিলাম যেটাকে আমরা কি বলেছি বেসলাইন, তাই না? সেই বেসলাইন কিন্তু অর্গানাইজেশনাল চেঞ্জ এবং এই যে আমরা পেস্টাল ভুকা বলতেছি এইসব কারণে কিন্তু চেঞ্জ হবে। সেটা অলওয়েজ আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে এবং সেটাকে আমরা বলতেছি বেসলাইনকে আপডেট করা। ট্রেডিশনাল প্রজেক্টে বেসলাইন আপডেট করা খুব সহজ না, যে আমরা আসলাম আর করে ফেলে এরকম না, এটা অবশ্যই কন্ট্রোল ওয়েতে করতে হবে ট্রেডিশনাল প্রজেক্টে। এবং জেনারেলি এখানে সিসিবি চেঞ্জ কন্ট্রোল বোর্ড রোল প্লে করতে পারে, তারপরে স্টিয়ারিং কমিটি রোল প্লে করতে পারে, যেটাকে এখানে আমরা দেখবো যে গভর্নেন্স বডি বলছে। আর আমাদের এমনি বিভিন্ন প্রজেক্টে থাকে স্টিয়ারিং কমিটি, হ্যাঁ, তারপরে এভালুয়েশন কমিটি, এরকম অনেক কমিটি থাকে যাদের আসলে আমাদেরকে গাইডলাইন দিতে হবে। আর অ্যাজাইলে আমরা কি করি, অ্যাজাইলে প্রোডাক্ট ব্যাকলগ যেটা, হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগটাকে মেইনলি রেসপন্সিবল থাকে প্রোডাক্ট ওনারের। আমরা বুঝলাম যে প্রোডাক্ট ওনার হচ্ছে ব্যাকলগের ওনার। সো সে আসলে বিজনেসের চেঞ্জের উপর ডিপেন্ড করে, স্টেক হোল্ডারের এবং বিজনেসের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু সে প্যাটারাইজ রিপ্যাটারাইজ ইভেন মুভ করতে পারে যে কোনো একটা আইটেম ফ্রম প্রোডাক্ট ব্যাকলগ। আর আমরা যে ডিসিপ্লিন অ্যাজাইল বলতেছি, পিএমআই যেটা এখন সব জায়গায় দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ভ্যালু স্ট্রিম। ভ্যালু স্ট্রিম তো আমরা বুঝি, তাই না? ভ্যালু স্ট্রিম একটা টপিক ছিল মনে হয়, আমরা বোধহয় আমি আলোচনা করতে ভুলে গেছি, তাই না? ওই লাস্টের টপিকে কিন্তু একটা ভ্যালু স্ট্রিম টপিক ছিল। ভ্যালু স্ট্রিম মানে কাস্টমার যে আমাকে অর্ডার দিচ্ছে কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট বা ভ্যালুর জন্য, সেই ভ্যালুটা তৈরি করার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য আমরা যত কাজ করছি, বিভিন্ন স্টেপস করে যে আমরা কাস্টমার ভ্যালুটা ডেলিভারি দিচ্ছি, এই টোটাল স্ট্রিমটাকে আমরা বলতেছি ভ্যালু স্ট্রিম। ভ্যালু জেনারেশনের স্ট্রিমটাকে আমরা বলতেছি মানে কি এটা লাইফ সাইকেল? হ্যাঁ, লাইফ সাইকেল অফ ভ্যালু জেনারেশন। ঠিক আছে? সো এখানে নানান টিম কাজ করবে, নানান স্টেপ হবে, প্রসেস হবে, লাস্টে আমরা ভ্যালু জেনারেট করব। সো ওই যে আমরা বলছিলাম প্রসেস এফিসিয়েন্সি বের করা যায়, তাই না? যে কোনটা যে কাজগুলো আমাদের ভ্যালু অ্যাড করতেছে সেই কাজগুলোর কত সময় নিচ্ছে সেটা আমরা উপরে লিখি, আর টোটাল লিড টাইমটা আমরা নিচে লিখি, তাই না? নিয়ে আমরা ভাগ করে বের করি যে প্রসেস এফিসিয়েন্সি কত আমাদের। এবং ভ্যালু স্ট্রিমটা আসলে মেইন। একটা অর্গানাইজেশনের ভ্যালু স্ট্রিম যত শর্ট হবে, যত অল্প সময়ে আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারবো, তত আসলে মার্কেটে আমরা প্রোডাক্ট নিয়ে যেতে পারবো, মার্কেটে আমরা বেঁচে থাকতে পারবো, সাস্টেন করতে পারবো। আচ্ছা, এই যে আমরা বললাম অ্যাজাইলে আসলে আমরা আমাদের দরকার অনুযায়ী আমরা প্যাটারাইজ রিপ্যাটারাইজ করবো, নতুন আইটেম আসবে এবং পুরো যে আইটেমটার কোনো দরকার নেই সেটা বের হয়ে যাবে, এবং এটা মেইনলি রেসপন্সিবিলিটি থাকে প্রোডাক্ট ওনার। ঠিক আছে? Recommended options for changes. When change is proposed, the product owner should focus on the intended business value. এটা আমরা সবসময় বলছি যে প্রোডাক্ট ওনারের কাজই হচ্ছে বিজনেস ভ্যালু ঠিক রাখা, যে কোনটা আমাকে সবচেয়ে বিজনেস ভ্যালু দেবে সে অনুযায়ী প্যাটারাইজ করব। Give the project team discretion to consider the change and identify potential solution options. ফিলোসফিটা বুঝছি তো আপনারা না? ভ্যালু ডিসিশন আমি দেব, কিন্তু কিভাবে কাজ হবে সলিউশনটা সেটা আমি বলে দেব না যে তুমি এইভাবে করো, তাই না? এটা তো স্ক্যাম মাস্টার বলবে না, প্রোডাক্ট ওনাররা বলবে না, কে বলবে? যারা কাজ করবে টিম, তারা আসলে অপশনস গুলো বের করে নিয়ে আসবে। সেটাই আবার বলা হচ্ছে, ওই একটা মাইন্ডসেট যদি আমাদের ঠিক হয় তাহলে যে কোনো কোশ্চেন আপনি সিচুয়েশন পাবেন, ওই মাইন্ডসেটটা ঠিক রাখলে হবে। যেটা কাজ হচ্ছে টিমের, যে করবে সে আসলে ডিসাইড করবে যে কি করা উচিত। আর ভ্যালু নিয়ে আমরা প্রোডাক্ট ওনার আসলে রেসপন্সিবল, এটা আসলে আমার টিম না, রেসপন্সিবল হচ্ছে প্রোডাক্ট ওনার। অলরাইট, সো আর এই যে বললাম যে যেটা আমরা স্টিয়ারিং কমিটি বলি সেটাকে আসলে পিএম আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে বা আমাদের এখানে বলছে গভর্নেন্স বডি বলছে, এবং আমাদের একটা অবশ্যই গভর্নেন্স স্ট্রাকচার থাকবে যে প্রজেক্ট আমরা কিভাবে করব। কোনো একটা সলিড বা এক্সপিরিয়েন্স অর্গানাইজেশনে কি থাকে, প্রজেক্ট গভর্নেন্স কিন্তু থাকে, যে আমরা আসলে কিভাবে প্রজেক্ট ম্যানেজ করব। তো সেই গভর্নেন্সটা এনশিওর করতে হবে। এবং স্টিয়ারিং কমিটি থাকে যেখানে আসলে সিনিয়র লোকজন থাকে, যেখানে একটা ছবি দিচ্ছে দেখেন। সো তিনি আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দেন, গাইড করেন এবং ক্লারিফাইং করেন প্রজেক্টের ভিশন কি, চার্টার এবং অবজেক্টিভস এন্ড অ্যালোকেটিং রিসোর্স টু দ্য প্রজেক্ট। ঠিক আছে? স্পন্সর আসলে বাজেট দেয় এবং রিসোর্স অ্যালোকেট করে প্রজেক্ট ম্যানেজারকে এবং টিমকে, যাতে তারা ড্রাইভ দিতে পারে প্রজেক্টটা নিয়ে। সো লাস্ট স্লাইড, অ্যাসেসিং দ্য ইমপ্যাক্ট অন প্রজেক্ট ব্যাকলগ বেসড অন বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জেস। এই যে এটা আমরা অলরেডি আলোচনা করছি যে ভ্যালু রূপে করে আমরা ব্যাকলগটাকে আপডেট করব, এবং অবশ্যই কোনো একটা প্রসেস গভর্নেন্স মডেল ফলো করতে হবে।
এই জন্য আসলে আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করি। অ্যাজাইল বিভিন্ন ফ্রেমওয়ার্ক আসছে, স্ক্রাম, সেফ বা ডিসিপ্লিন অ্যাজাইল তারা ইউজ করতেছি, যাতে আমরা একটা গাইডেড কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকি এবং আমরা ডেলিভারি দিই। ঠিক আছে, আর যদি না থাকে, দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে থাকে, যদি আমার কোনো অর্গানাইজেশনে কোনো কিছু না থাকে তাহলে আমি কি করবো, ডেভেলপ করার চেষ্টা করবো, হেল্প করবো, যাতে আমাদের একটা গভর্নেন্স বা একটা ফ্রেমওয়ার্ক থাকে। নেক্সট টপিক করতেছি সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। এটা ছোট টপিক এবং এটা পিএমওকে চ্যাপ্টার নম্বর 2, রাইট, সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। সো এখানে দেখেন আমরা কি কি পড়বো, অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল, এটা কিন্তু চ্যাপ্টার নম্বর 2 তে ছিল। মানে আমরা যখন প্রজেক্ট করতেছি খেয়াল রাখতে হবে এটা কি অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল কিসের পার্ট। এই যে একটু আগে আমরা বললাম ইএফ ওপিএ, ইএফ এর পার্ট না ওপিএ এর পার্ট, এটা অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল ইএফএ ইএফ এর ইন্টারনাল পার্ট, হ্যাঁ ইন্টারনাল পার্ট অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল। এবং আসলে ইএফটাকে প্রজেক্ট টিম চেঞ্জ করতে পারে না, কারণ এটা তো আসলে কালচার কি আপনি চেঞ্জ করতে পারবেন, এটা আসলে ধীরে ধীরে অনেক সময় লাগবে, স্টাইল, ভ্যালুজ, আর এটা আসলে অন্যদের দায়িত্ব। তো এই যে এই জিনিসগুলো খেয়াল করেন, এই সবগুলোই কিন্তু পিএমওকে দেখবেন যে চ্যাপ্টার নম্বর 2 তে ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আছে এবং একটা টপিকও আছে অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল নিয়ে। তো এখানে এই টপিকগুলো আলোচনা হয়েছে, লিডারশিপ, হায়ারার্কি এন্ড অথরিটি, শেয়ার্ড ভিশন, বিলিফস এন্ড এক্সপেকটেশন, রিস্ক টলারেন্স আমার পুরো অর্গানাইজেশনের, কোড অফ কন্ডাক্ট সব অর্গানাইজেশনে থাকে, অপারেটিং এনভায়রনমেন্ট, কেমন এনভায়রনমেন্টটা, হ্যাঁ, তারপর মোটিভেশন এন্ড রিওয়ার্ড সিস্টেমস, এই যে খুবই ইম্পর্টেন্ট, এইসব না এইসবের উপর ডিপেন্ড করে আমাদের প্রজেক্টের পারফরমেন্স। তারপর অর্গানাইজেশনাল স্ট্রাকচার, আমাদের অর্গানাইজেশনটা হায়ারার্কি কিরকম, এটা কি প্রজেক্টাইজ অর্গানাইজেশন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, নাকি ফাংশনাল টাইপ অর্গানাইজেশন, নাকি কম্পোজিট অর্গানাইজেশন। সো এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সো অর্গানাইজেশনাল স্ট্রাকচার পিএমওকে লেটেস্ট এডিশন যেটা ছিল 6, সেখানে খুব কমপ্লেক্স ভাবে ছিল, কিন্তু এবার কিন্তু খুবই সিম্পলি ভাবে বলছে যে আমরা আসলে 4 ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার দেখি। একটা হচ্ছে ফাংশনাল, ফাংশনাল মানে কি, যেখানে আসলে বিভিন্ন ফাংশন অনুযায়ী আমরা একটা অর্গানাইজেশন ডিপার্টমেন্টগুলোকে সাজাই, যেমন মার্কেটিং এটা, এটা সেলস, এটা হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এটা আইটি, হ্যাঁ এরকম সাইলোস মেইনটেইন করি আমরা। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা ভ্যালু স্ট্রিম যে আমরা বলতেছি, এটা কিন্তু অনেক বেশি হবে সামনে, খুব আলোচনা, ভ্যালু স্ট্রিম অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। আমাদের ট্রেডিশনাল অর্গানাইজেশনগুলো কি ভ্যালু স্ট্রিমকে কিন্তু সাপোর্ট করে না, সব সাইলোস। কিন্তু যখন আপনার ভ্যালু স্ট্রিম চিন্তা করবেন, কাস্টমারের অর্ডার থেকে ভ্যালু ডেলিভারি, তখন কি হয়, এটা কিন্তু সমস্ত সব ডিপার্টমেন্টগুলো কাট করে না, কোর্স কাটিং করে আর কি, তাই না? ফাইন্যান্স লাগবে, আপনার মানুষ লাগবে, তারপরে আপনার আইটি টিম লাগবে, ঠিক আছে, সেলস টিম লাগবে, ভ্যালু পুরো ভ্যালু ক্রিয়েট করার জন্য অপারেশন টিম লাগবে, তারপরে না ভ্যালুটা ক্রিয়েট হবে। ফলে সাইলোস হওয়ার জন্য কি করতেছি আমরা, আমাদেরকে কিন্তু এরকম কাট করে ফেলতে হচ্ছে, এবং আসলে সাইলোস হলে কিন্তু কম্পিটিশনটা টাফ হয়ে যায়। তো এখন কিন্তু প্রমোট করা হচ্ছে অ্যাজিলিটি বাড়ানোর জন্য, যে আমরা ভ্যালু স্ট্রিম অনুযায়ী আমরা আমাদের ডিপার্টমেন্টগুলোকে সাজাবো। যে আমরা হয়তো অর্গানাইজেশনে 4টা প্রোডাক্ট বা 4টা সার্ভিস নিয়ে কাজ করি, তাহলে এই সার্ভিসটার ভ্যালু স্ট্রিম কি, সেটা তো হরিজন্টাল, সেটা কিন্তু ভার্টিক্যাল না, কাস্টমার অর্ডার থেকে ভ্যালু ডেলিভারি পর্যন্ত। তাহলে সেই অনুযায়ী আসলে আমাদেরকে ডিপার্টমেন্টগুলো সাজানো দরকার, যে এই ভ্যালু স্ট্রিমে আমার একটুকের জন্য সেলস দরকার, একটুকের জন্য আইটি দরকার, একটুর জন্য ফাইন্যান্স দরকার, হ্যাঁ লজিস্টিক দরকার, এবং ভ্যালু স্ট্রিম অনুযায়ী আসলে এখন অর্গানাইজেশনগুলোকে সাজাতে বলা হচ্ছে। তাহলে আসলে আমরা কুইকলি মার্কেটে রিচ করতে পারবো, যত হায়ারিকে হবে। এই যে গভর্নমেন্ট অর্গানাইজেশন কেন স্লো হয়ে যায়, কারণ কি দেখেন, প্রতিটা মিনিস্ট্রি এমন ভাবে সাইলোস, যে আপনাকে আসলে একটা মিনিস্ট্রি থেকে আরেকটা মিনিস্ট্রি যদি মানে কোনো একটা চেঞ্জ করতে চান, তাহলে প্ল্যানিং কমিশনে আপনি আরইডিপি আপনি দিবেন এবং এটা অ্যাপ্রুভাল নেবেন, দেখা যাবে যে কয়েক মাস লেগে যাবে। কিন্তু ভ্যালু স্ট্রিম অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে আমরা কুইকলি উই ক্যান রেসপন্ড। সেটা কিন্তু নেক্সট আসতেছে, চেঞ্জ হচ্ছে। অর্গানাইজেশনগুলো কিন্তু বিজনেস অ্যাজিলিটি যারা ফলো করতেছে, তারা এখন ফার্স্ট আইডেন্টিফাই করতেছে আমার অর্গানাইজেশনে কয়টা ভ্যালু স্ট্রিম আছে, এবং সেই ভ্যালু স্ট্রিম অনুযায়ী তারা তাদের ডিপার্টমেন্টগুলোকে অ্যালাইন করতেছে। এখন আমরা উল্টা করি, ডিপার্টমেন্টগুলো সাইলোজ হয়ে আছে, আমরা এখন ভ্যালু স্ট্রিম করার সময় বিভিন্ন লোকজনকে টেনে নিয়ে আসি, তো ফলে মাইন্ডসেট চেঞ্জ হয় না। ওখানে 50% কাজ করে, 60% কাজ করে, এখানে আবার 30% কাজ করে, ফলে অল প্রজেক্ট সাফার্স। ঠিক আছে, সো দেখেন, একটা হচ্ছে ফাংশনাল, আরেকটা কি ফাংশনালের পুরো উল্টা হচ্ছে প্রজেক্ট ওরিয়েন্টেড। তার মানে যেখানে আমরা অর্গানাইজেশনটাকে সাজাবো প্রজেক্ট ওয়াইজ, প্রজেক্ট ওরিয়েন্টেড হবে। ম্যাট্রিক্স হচ্ছে দুইটার মাঝামাঝি, ফাংশনাল এবং প্রজেক্টাইজের মাঝামাঝি, আর কম্পোজিট হচ্ছে এই তিনটার কম্বিনেশন, এই তিনটার কম্বিনেশন হচ্ছে কম্পোজিট।
সো এটা আসলে একটু দেখেন, আমি একটু ফিগার দেখাই। আমি আসলে ফিগারটা গত ক্লাসে অ্যাড করছিলাম, এখানে আর এখন অ্যাড করি নাই, সেটা এখানে দেখেন একটু। নেক্সট টপিকে আসতেছে, ফিগার বই দেখলে খুবই কনসেপ্ট ক্লিয়ার হয় আর কি। এই যে ফাংশনাল প্রজেক্টাইজ ম্যাট্রিক্স কম্পোজিট, আগের স্লাইডে আছে, আপনাদের সাথে শেয়ার করা আছে। এই যে এখানে ছবিটা দেখেন, এটা PMBOK 5 থেকে আসলে নেওয়া, যে এটা হচ্ছে ফাংশনাল টাইপ অর্গানাইজেশন, দেখছেন? যেখানে আসলে ফাংশন অনুযায়ী অর্গানাইজেশনগুলো সাজানো। প্রজেক্ট পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কোনো প্রজেক্ট ম্যানেজার নাই আসলে। এই ফাংশনাল ম্যানেজাররা, টপ হেডরা, তারাই আসলে কোঅর্ডিনেট করে কি করে, প্রজেক্টকে চালায়, বা একজন কোঅর্ডিনেটর থাকে যিনি সবার সাথে কথা বলে কাজ করে। এবং এই যে টিমে যারা লোকজন আছে, অ্যাশ কালার, গ্রে কালার, তারা আসলে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন, তাদেরকে আমরা প্রজেক্টের জন্য নিয়ে আসছি, ঠিক আছে, নিয়ে এসে কাজ করছি। তাহলে এটা কি ভালো হবে প্রজেক্টের পার্সপেক্টিভে? এভাবে আমরা এখন কাজ করি, আসলে একইভাবে কাজ করি, কিন্তু ওই যে দেখেন ডিলে হয়, তারপরে লোকজনকে পাই না, তারপরে ফুল ডেডিকেটেড হয় না, এগুলা। আচ্ছা, এরপরে আসতেছি আমরা ম্যাট্রিক্স অর্গানাইজেশনে। ম্যাট্রিক্স অর্গানাইজেশনে আসলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উইক ম্যাট্রিক্স। হ্যাঁ, উইক ম্যাট্রিক্স হচ্ছে যেখানে আসলে দেখেন কি হচ্ছে, আগের মতোই আছে, মানে এটা আসলে ক্লোজ টু ফাংশনাল, আগের মতোই আছে। এখানে ডিফারেন্টটা কি দেখতেছি আমরা, যে ওখানে আসলে হেডরা মিলে জাস্ট করছে, কিন্তু এখানে আমরা আরেকজন লোককে দেখতেছি যে আসলে কোঅর্ডিনেট করে প্রজেক্টটাকে রান করতেছে, কিন্তু তার অথরিটি খুব একটা বেশি নাই। সব ব্যাপারে তাকে আসলে তার, সে কাকে, এই যে এই লোকটা, সে কিন্তু আসলে তার প্রজেক্ট ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করতে হচ্ছে। সো তার কিন্তু খুব একটা অথরিটি নাই। এরপরে ফিগার 2টা আমরা দেখবো, সেটা হচ্ছে দেখেন ব্যালেন্স ম্যাট্রিক্স। তার আগে একটু স্ট্রং ম্যাট্রিক্সে আসি না, তার আগে আমরা যাই যাতে যে প্রজেক্টাইজ যাই, প্রজেক্ট ওরিয়েন্টেডে যাই। প্রজেক্ট ওরিয়েন্টেডে কি হয়, এখানে প্রজেক্ট অনুযায়ী আসলে অর্গানাইজেশনটাকে সাজানো হয়, যেখানে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে টপে, আর সব স্টার ডেডিকেটেড টু দিস প্রজেক্ট ম্যানেজার, টু দিস টিম, টু দিস প্রজেক্ট। খেয়াল করছেন? হ্যাঁ, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার ডাইরেক্টলি রিপোর্টিং টু চিফ এক্সিকিউটিভ অফিসার। আর আমরা যদি আরেকটু ব্যাকে যাই নেক্সট স্লাইডে, তাহলে আমরা দেখব এই যে এখানে যেটা আমরা দেখতেছি স্ট্রং ম্যাট্রিক্স অর্গানাইজেশন, সেখানে দেখেন এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজাররা আলাদা এক ডেজিগনেশন আছে প্রজেক্ট ম্যানেজার, এবং তাদের বস হচ্ছে ম্যানেজার অফ প্রজেক্ট ম্যানেজার্স। তার মানে মেবি এখানে কোনো একটা PMO অফিস আছে, যারা সব প্রজেক্ট ম্যানেজার সেখানে, তারা আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লোকজনকে নিয়ে প্রজেক্টটা হ্যান্ডেল করতেছে। কিন্তু প্রজেক্ট ম্যানেজার ইজ নো লঙ্গার রিপোর্টিং টু এনি ফাংশনাল ম্যানেজার। হ্যাঁ, হি অর শি ইজ রিপোর্টিং টু PMO হেডকে, বা তার হেডকে, যে নিজেও প্রজেক্ট ম্যানেজমেন্ট জানে, বোঝে। আর যেটা আমরা ব্যালেন্স ম্যাট্রিক্স বলি, যেটা আসলে দুইটার কম্বিনেশনে, স্ট্রং এবং উইক ম্যাট্রিক্সের কম্বিনেশন, সেখানে কি দেখছি আমরা, প্রজেক্ট ম্যানেজার আছে একটা রোল, কিন্তু সে কিন্তু এরকম না যে তার বস প্রজেক্ট ম্যানেজার, তার বস হচ্ছে ফাংশনাল ম্যানেজার। তার মানে প্রজেক্টের ব্যাপারে সে কি করে, তার কিছু অথরিটি আছে, কিন্তু অনেক বেশি অথরিটি আছে কার কাছে, ফাংশনাল ম্যানেজারের হাতে। এবং টিমে যারা কাজ করতেছে তারা প্রজেক্টের ব্যাপারে প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্য ব্যাপারে কাকে রিপোর্ট করে, তার করসপন্ডিং ডিপার্টমেন্ট হেড বা ফাংশনাল হেডকে রিপোর্ট করে। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্টের অবস্থা। আর কম্পোজিটে কি দেখেন, কম্পোজিটে আসলে কম্বিনেশন, এখানে আসলে 3টারই কম্বিনেশন আছে। যেমন এখানে কি আছে, প্রজেক্ট ম্যানেজার এখানে রিপোর্ট করছে, এখানে আবার দেখেন একই সাথে লোকজন কি করতেছে, কিছু লোক হয়তো ডেডিকেটলি আছে এই প্রজেক্ট ম্যানেজারের সাথে, আবার কিছু লোক আছে শেয়ার্ড, ঠিক আছে, মানে একদম মিক্সচার অবস্থা। এবার একসাথে কয়েকটা প্রজেক্ট চলতেছে, প্রজেক্ট বি তেও কোঅর্ডিনেট করতেছি, আবার প্রজেক্ট এ তেও কোঅর্ডিনেশন হচ্ছে, এবং একই স্টাফ বিভিন্ন জায়গায় কাজ করছে, ডেডিকেটেড না। সো এখন দেখেন, এই যে আমরা বললাম যে ফাংশনাল, ম্যাট্রিক্স এবং প্রজেক্টাইজ, এই টেবিল থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। তাহলে আমরা দেখেন, আমরা যদি রিলেশনশিপ দেখি, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের অথরিটি কোন স্ট্রাকচারে সবচেয়ে বেশি এবং কম, সেটা এখানে বলা হচ্ছে। ফাংশনালের কি অবস্থা দেখেন, টিম মেম্বার্স আর লয়াল টু কার ডিপার্টমেন্ট হেডদের, ফাংশনাল হেডদের কাছে। টিম মেম্বার্স রিপোর্ট টু ফাংশনাল ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার্স রোল পার্ট টাইম, এবং অনেক জায়গায় দেখলাম আমরা ডেডিকেটেড লোকজনও নাই। টিম মেম্বার্স রোল পার্ট টাইম, প্রজেক্ট ম্যানেজারের কন্ট্রোল একদম লো, ঠিক আছে। আর প্রজেক্টটাই যদি যাই আমরা, তাহলে এটা কমপ্লিট অপোজিট দেখবো, যেখানে
টিম মেম্বার্স লয়াল টু প্রজেক্টে, কারণ সে ডেডিকেটেড ওই প্রজেক্টে। প্রজেক্ট ম্যানেজার, টিম মেম্বার্স ডাইরেক্টলি রিপোর্ট টু প্রজেক্ট ম্যানেজার, সবাই ফুল টাইম। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজার ফুল টাইম, টিম মেম্বার্স ফুল টাইম, এবং প্রজেক্ট ম্যানেজারের ফুল কন্ট্রোল এবং অথরিটি আছে, সো হাই। আর ম্যাট্রিক্সটা হচ্ছে সবগুলো দেখবেন মাঝামাঝি। ঠিক আছে, আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আপনি যে প্রজেক্টাইজ অর্গানাইজেশনে আছেন, কোন অর্গানাইজেশনে আপনার সবচেয়ে বাজেটের উপর কন্ট্রোল বেশি বা আপনার টিমের উপর কন্ট্রোল বেশি। তার মানে প্রজেক্টাইজ অর্গানাইজেশনে আপনার কন্ট্রোল সবচেয়ে বেশি। ভাইয়া আমাদের আর আমি যে ছবিগুলো প্রোডাকশন, একটু কথা বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো চলে ব্যালেন্স ফাংশনাল সিস্টেমে। ব্যালেন্স ম্যাট্রিক্স, হ্যাঁ বেশিরভাগ অর্গানাইজেশন কিন্তু এইটাই। আমাদের বেশিরভাগ অর্গানাইজেশনেই মানে ম্যাট্রিক্স এর মাঝামাঝি কোথাও আছে আর কি, ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন, ফুললি ফাংশনাল না, ফুললি প্রজেক্টাইজ। আমরা ব্যালেন্স আর কিছু ফাংশনাল কিছু অর্গানাইজেশন আছে হ্যাঁ ফুললি প্রজেক্টাইজ, যেমন প্রজেক্ট অর্গানাইজেশন যেগুলো খালি প্রজেক্টই। চায়নাতে প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো চলে প্রজেক্ট টাইপস, যে ফিনিশিং সে শুধু ফিনিশিংই দেখে, আদার্স কিছু দেখে না। যে মেশিন সে শুধু মেশিনই দেখে, সে অন্য প্রোডাকশন দেখে না, কোয়ালিটি দেখে না, এরকম টাইপের আর কি। আচ্ছা, আমরা লাস্ট টপিক করতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এটা নিয়ে আমরা বোধহয় আগে অনেকবার আলোচনা করছি কিনা আমি ভুলে গেছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যারা কি সেন্ট্রালি সব প্রজেক্টগুলোকে ম্যানেজ করার চেষ্টা করবে অর্গানাইজেশন। তারা মেন্টরিং করবে, তারা ট্রেনিং করবে, তার টেমপ্লেট তৈরি করে দিবে, তারা প্রজেক্ট গভর্নেন্স তৈরি করবে। আগের স্লাইডে আমরা দেখলাম না গভর্নেন্স থাকা উচিত, গভর্নেন্স স্ট্রাকচার। এটা আসলে যদি পিএমও থাকে তাহলে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তারপর প্রজেক্টের অডিট করা, কন্ট্রোল করা, গাইডলাইন দেওয়া, এগুলো হচ্ছে পিএমও অফিসের কাজ। প্রায় সব বড় অর্গানাইজেশনে এখন পিএমও অফিস প্র্যাকটিস করে, বড় এন্টারপ্রাইজ। কারণ আমরা অপারেশন চালানোর জন্য এই যে আমরা মার্কেটিং দেখলাম না, বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি যে ছবি আঁকলাম সবগুলো কিসের জন্য? আসলে অপারেশন চালানোর জন্য। তাহলে প্রজেক্ট যেখানে সবচেয়ে বেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে, সেইটা ফুললি ম্যানেজ করার জন্য তো একটা পিএমও অফিস দরকার, তাই না? ঠিক আছে, তো সেটা এখন কিন্তু সব জায়গায় অ্যাডপ্ট হচ্ছে, এবং যাদের পিএমও আছে তারা আবার এখন অ্যাজাইলে কনভার্ট হচ্ছে, এবং আমরা এটাকে বলছি অ্যাজাইল পিএমও। ঠিক আছে, তারা অ্যাজাইল প্র্যাকটিস করতেছে, অ্যাজিলিটির গভর্নেন্স গুলো নিয়ে আসতেছে। সো এটাও পিএম বকে কিন্তু চ্যাপ্টার নম্বর 2 তে আছে। সো পিএমও অফিস 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে সাপোর্টিভ টাইপ পিএমও, কন্ট্রোলিং টাইপ পিএমও এবং ডিরেক্টিভ টাইপ পিএমও। এই 3 টাইপের পিএমও থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, কি কাজ করছে? রঙই তো করা, বসাই তো হয় না। দেখাচ্ছেন বলছেন কালকে সকালে যাবো আমি। কাজ হলো? কে আসবে? কি রং ওটা? কে আসবে? কে? অলরাইট, একটু মিউট করে দিলাম। আচ্ছা আচ্ছা, সাপোর্টিভ অর্গানাইজেশনটা একটু দেখেন। সেটা হচ্ছে যেখানে কি করবো, আমি কনসালটেটিভ রোল প্লে করবো। অ্যাজ এ পিএমও আমি কি রোল প্লে করবো? জাস্ট অ্যাডভাইস দেবো, ট্রেনিং দেবো, হ্যাঁ, টেমপ্লেট সাপ্লাই করবো, মানে জাস্ট কনসালটেটিভ রোল আমার। ঠিক আছে, আমি অ্যাডভাইস দিচ্ছি, আমার খুব একটা কন্ট্রোল নাই, ডিগ্রি অফ কন্ট্রোল ভেরি লো। এটা হচ্ছে সাপোর্টিভ অর্গানাইজেশন, সাপোর্টিভ টাইপ পিএমও। আর যারা কন্ট্রোলিং টাইপ পিএমও, তারা সাপোর্ট দিবে প্লাস কনফার্মেন্স করবে। আমি তোমাকে যে ফ্রেমওয়ার্কটা দিলাম, তোমাকে টেমপ্লেট দিলাম, ফর্ম দিলাম, সেটা তুমি ফলো করছো কি করছো না সেটা আমি অডিট করে দেখবো, কনফার্ম করবো। তার মানে কি এখানে কি হবে, মডারেট পাওয়ার আছে আমাদের পিএমও অফিসের। আর যারা ডিরেক্টিভ, তারা কি আমি লিখে রাখছি, ডাইরেক্টলি ম্যানেজ প্রজেক্টস, কন্ট্রোল দ্য প্রজেক্ট ডাইরেক্টলি। ওই যে আমরা দেখলাম না প্রজেক্টাইজ বা প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, যেখানে প্রজেক্ট ম্যানেজার পিএমও অফিস থেকে আসে এবং তারা সব প্রজেক্টগুলো ম্যানেজ করে এবং পুরো টিম ডেডিকেট থাকে তাদের কাছে। সেটা হচ্ছে হাই পিএমও কন্ট্রোল থাকে, এবং সেটাকে আমরা বলি ডিরেক্টিভ টাইপ। তার মানে আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনে পিএমও তৈরি করতে চাই, একদম ডাইরেক্টলি এখানে যাব, তাহলে কিন্তু অনেক পিএমও সেটআপ বিশাল ম্যানেজমেন্ট। এইটা যদি আপনি হঠাৎ এখান থেকে শুরু সাপোর্টিভ থেকে শুরু করেন, তারপরে আসেন কনফার্মেন্স, কন্ট্রোলিং বেটার, ডিরেক্টিভ, তাহলে আসলে আপনার দেখবেন যে ইজিলি। হ্যাঁ, আবার অনেকে যে কোনো একটা মাঝামাঝি ইউজ করতে পারে। ডিরেক্টিভ হইলে রিলেশন খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। কারণ ডিরেক্টিভ হইছিল আমার এটা কইরা দিতে হবে, বুঝতে চায় না সেরকম লেভেলে, মানে বেশি কমান্ডিং। বাট মাঝখানেরটা বেটার আর কি, সাপোর্টিভ প্লাস কনফার্মিং। রাইট।
ঠিক আছে, তাহলে দেখেন আমরা শেষ রোল আউট প্ল্যান। এখন যখন আমরা চেঞ্জ হবে, এই পুরো টপিক যে 3-4টা টপিক এখানে স্লাইড আছে সবগুলো আসলে চেঞ্জের সাথে কানেক্টেড। আমরা যখন প্রজেক্টে কোনো নতুন আপডেট হবে, স্কোপ চেঞ্জ হবে বা প্রায়োরিটাইজ হয়ে চেঞ্জ হয়ে গেল বা আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা অপিএর কারণে কোনো চেঞ্জ হলো, তখন কি হবে, আমাদের রোল আউট প্ল্যানও কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, তারপর আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট করতে হবে, তাই না? যেহেতু আমাদের বেসলাইন গুলো চেঞ্জ হয়ে গেছে, স্কোপ, টাইমলাইন, ওয়ার্ক প্যাকেজ, টিম মেম্বার অ্যাসাইনমেন্ট সব চেঞ্জ হবে। আর অ্যাজাইলে কি হবে, দ্য টিম মাইট রিমুভ লোয়ার ভ্যালু ডেলিভারেবলস ফ্রম স্কোপ টু মেক রুম ফর দ্য চেঞ্জ, তাই না? যেটা লোয়ার ভ্যালু সেটাকে আমরা সরাই, যেটা হাই প্রায়োরিটি আসছে ওটাকে আমরা সুযোগ দেব। ট্রেনিং প্ল্যান আপডেট করতে হবে অ্যাকর্ডিংলি যখন আমরা কোনো এরকম মেজর চেঞ্জ করব। তারপর ট্রেনিং আর্টিফ্যাক্টস গুলো চেঞ্জ হবে, যে ম্যানুয়ালটা বানাইছিলেন, যদি এখন একটা নতুন ফিচার আসছে তাহলে কি ম্যানুয়াল আপডেট করতে হবে, নতুন ট্রেনিং মডিউল তৈরি করতে হবে যেটা আপনাকে ট্রেন আপ করতে হবে আপনার ইউজারকে বা অপারেশন টিমকে। তো ফাইনালি যখন প্রোডাক্টটা অ্যাজ পার দিস চেঞ্জ তৈরি হয়ে গেল, তখন আপনি স্ক্রিন করে ডেমো দেখে কাস্টমারের ফিডব্যাক নেবেন এবং ডেফিনেশন অফ ডান। ঠিক আছে, সো এই লাস্টের 2টা স্লাইডে আসলে চেঞ্জটা যেটা আমরা বললাম বিভিন্ন স্টেপসে, সেই স্টেপসগুলো এখানে আছে যে আমরা আসলে চেঞ্জ রিকোয়েস্ট যখন আসবে কি করবো আমরা। ঠিক আছে, যে এখানে সিসিবির কথা আছে, এটার জন্য আলাদা একটা টপিকে ছিল, সেখানে আমরা পড়ছি। এখানে একটু আরেকটু দেখেন রিকল হচ্ছে আর কি ওখান থেকে। সো এটা আসলে আমাদের পড়া জিনিস। তো ঠিক আছে, আজকে আমাদের নেক্সট 2টা টপিক থাকলো।